এসএসসি 25 শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমাদের শ্রমিক ভাইয়া তোমাদের বীজগণিত পার্ট 1 এর ক্লাসটা নিয়ে তোমাদের কমপ্লিট 100 মার্কের যে সৃজনশীল এবং এমসিকিউ এর গাইডলাইন পর্ব সেটা শুরু করে দিয়েছে। আমি ভাইয়ার কন্টিনিউয়েশন থেকে আজকে তোমাদেরকে বীজগণিতের দ্বিতীয় পর্ব এবং পরিসংখ্যান এই দুটো পার্ট থেকে মিনিমাম 25 মার্ক কনফার্ম করেই তারপরে আমরা বাসায় আজকে ঘুমাতে যাব। কত মার্ক কনফার্ম করব? মিনিমাম 25 মার্ক। সো তোমরা জয়েন দেওয়ার সাথে সাথে কে কোন বোর্ড থেকে জয়েন দিচ্ছ সেটা একটু কমেন্টে বলো। তোমরা লাইভ ক্লাসটাকে শেয়ার করে দাও, বেশি বেশি শেয়ার করলে তোমাদের বন্ধুরা ক্লাসটাতে জয়েন করতে পারবে। এবং তোমরা একটা কাজ করবা, তোমাদের বোর্ডে আজকে ওয়েদার কেমন সেইটা কমেন্ট বক্সে আমাকে একটু বলে দাও। আমরা একটু কমেন্ট পড়ি। সজীব বলছে ফার্স্ট কমেন্ট, সবাই দেখি ঢাকা বোর্ড থেকে আছে, রাজশাহী বোর্ড থেকে আছে, চট্টগ্রাম বোর্ড থেকে আছে। ওয়ালাইকুম আসসালাম শিপ্রা চক্রবর্তী, ওয়ালাইকুম আসসালাম বুশরা আপু। শেখ নিশান বলছে সে রাজশাহী বোর্ড থেকে আছে। তারপরে ইউটিউবের কমেন্টও দেখছি কুমিল্লা বোর্ড থেকে আছে, ঢাকা বোর্ড থেকে আছে। আচ্ছা, সো তোমাদেরকে একটা জিনিস যদি বলি, আমাদের কিন্তু ম্যাথের মধ্যে বোর্ড ওয়াইজ কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট হয়ে থাকে প্রত্যেক বছরই, তাই না? কিন্তু প্রশ্নটার প্যাটার্ন সবসময় সেম থাকে। যেটা হয়, আমাদের দুইটা অপশন থাকে, এখান থেকে হয় এটা চুজ করে, না হয় এটা চুজ করে। আমরা আজকের লেকচারটা এমনভাবে বানিয়েছি যে এই লেকচারটা পড়লে তোমাদের পরিসংখ্যান থেকে সব কমন আসবে। পরিসংখ্যানে ক্লাসটা করলে সব কমন আসবে। এবং শ্রমিক ভাইয়া তোমাদেরকে বীজগণিতে পার্টটা এমনভাবে পড়িয়েছেন যে তোমাদের ওখান থেকেই সব কমন আসবে। আমরা শুধুমাত্র বীজগণিতের অধ্যায় 5, 12 এবং 4 এই তিনটা পড়বো। এবং বিশ্বাস করো ভাই, এই তিনটা পড়ার সাথে সাথে এই তিনটা থেকে তোমরা একটা সৃজনশীল পাবাই, মিনিমাম 5টা এমসিকিউ পাবা। তার মানে টোটাল আমরা কত 25 থেকে 30 মার্ক শুধুমাত্র একটা 1.5 ঘন্টা 2 ঘন্টা লাইভ করেই কিন্তু পেয়ে যাচ্ছি। 7টা 1 বাজে আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করব। তোমরা অধীর আগ্রহে বসেছিল, অনেকক্ষণ ধরে দেখছিলাম যে লাইভ শুরু হওয়ার আগে ইউটিউবে অনেকে লাইভে বসেছিল। সো তোমাদেরকে আবার স্বাগতম। তোমরা দ্রুত সবাই লাইভটাকে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরা দেখতে পারে, এবং কমেন্ট বক্সে তোমরা লাইভটাকে তোমাদের বন্ধুদের মেনশন দাও। আমরা পড়তে থাকি, দেখি ঢাকা বোর্ড থেকে আছে, চট্টগ্রাম বোর্ড থেকে আছে। চট্টগ্রামের ওয়েদারে বৃষ্টি স্টার্ট হয়েছে। আচ্ছা, আমিও কিন্তু বৃষ্টি মাঝখানে দৌড়ায় তোমাদের ক্লাসটা নিতে চলে আসলাম, তাই না? ওকে, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, তোমাদের সবসময় গতকালকে লাইভের পরে এফআরএল এর পরে একটা কমপ্লেন ছিল যে ভাইয়া ডক ফর্মে আমাদের পিডিএফটা এবং স্লাইডটা পাইতে অনেকেরই কষ্ট হচ্ছে, এবং যারা ঠিকঠাক করেছে তারা কিন্তু একদম ঠিক করে করতে পেরেছে, তাই না? সো তোমরা যারা শেয়ার করবা লাইভটা ফেসবুকে, আমরা বুঝে যাব যে তোমরা সেই আজকের ক্লাসের স্লাইডটা চাও। আজকের ক্লাসের স্লাইডটাতে কিন্তু শুধুমাত্র ম্যাথ নয়, আজকের ক্লাসের স্লাইডে কিছু গুরুত্বপূর্ণ জিনিসও আছে, ফর্মুলাও আছে। সো তোমরা আজকের স্লাইডটা যারা চাও তোমরা সবাই শেয়ার করো। শেয়ার করলে আমরা দেখতে পারবো কারা কারা শেয়ার করেছো, এবং তাদেরকে ইনবক্সে কিন্তু আমরা স্লাইডটা পাঠাই দিব। সো আমরা দেখতে পাচ্ছি সবাই মোটামুটি আছে। স্যার ভালো আছেন? জি ভালো আছি। সিলেট বোর্ড থেকে আছে আমাদের সাথে। কেউ একজন বলছে স্বপ্নই থাকে, শুধু বাস্তবতার ছোঁয়া পেতে ভাগ্য লাগে। আচ্ছা, সো ক্লাস শুরুর আগে আমি বলি, স্বপ্নই থাকে, বাস্তবতার হাত পেতে ভাগ্য লাগে অবশ্যই, কিন্তু সেই ভাগ্যের পরিণতি কিন্তু তোমার উপরও অনেকখানি ডিপেন্ড করে। যদি তুমি কিছু চেয়ে থাকো, যদি তুমি কিছু চাওয়ার মতো চেয়ে থাকো, তাহলে কিন্তু কোনো সৃষ্টিকর্তা নেই, কোনো আল্লাহ নেই যে তোমাকে সেটি দিবে না। এবং সে যদি না দিয়ে থাকে তার মানে সে তোমাকে এর চেয়ে বেটার কিছু একটা দিবে। সো পরিশ্রম করতে থাকো, অনেস্ট ইন্টেনশন দিয়ে পরিশ্রম করতে থাকো, ইনশাল্লাহ ভালো হবে। ঠিক আছে, 7টা 3 বাজে আমরা 2 মিনিটের মধ্যে ক্লাসটা স্টার্ট করবো। তোমাদের বন্ধুদের যারা তোমাদের বন্ধুরা এখনো আসেনি, তোমরা শেয়ার করো, কমেন্ট করো, তোমাদের বন্ধুদের ডাকো। বন্ধুদের আসার সাথে সাথে আমরা ক্লাসটা শুরু করে ফেলবো। রাহুল চৌধুরী বলছে কোনো ফ্রেন্ড নাই, শেয়ার কেমনে দিব? শেয়ার দিলেই দেখবা ফ্রেন্ড চলে আসবে। অনেকেই বলছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তোমাদের আর 2 দিন আছে, আশা করি তোমাদের প্রিপারেশন অনেক ভালো যাচ্ছে। ঠিক আছে, সো আজকের ক্লাসটাতে আমরা কি পড়বো? আমরা অধ্যায় 1, অধ্যায় 5, অধ্যায় 12 এই তিনটা হচ্ছে আমাদের বীজগণিত পার্ট 2 পার্ট, এবং আমরা স্ট্যাটিস্টিক্স অথবা পরিসংখ্যান অধ্যায় 17 পড়বো। ঠিক আছে, এর সাথে সাথে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে শ্রমিক ভাই তোমাদের নিশ্চয় বলে গেছে, আমরা অধ্যায় 4-এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব, যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, সো আরেকটা জিনিস, তোমরা যারা আমার ক্লাস করেছো এখন পর্যন্ত, তোমরা জানো যে আমার প্রতিটা ক্লাসেই একটা করে সারপ্রাইজ থাকে,
তাই না? সো তোমাদের এই ক্লাসেও একটা করে সারপ্রাইজ আছে, এবং সারপ্রাইজটা দেখার জন্য আমাদের যে 4টা চ্যাপ্টার অধ্যায় 1, 5, 12, 17 প্রত্যেকটাতেই তোমাদের থাকতে হবে। কেননা তোমাদের আজকের ক্লাসের 4টা চ্যাপ্টার 4টা এসএসসিতে, পুরো এসএসসিতে A+ পাওয়ার মতন টিপস নিয়ে আমি আজকে চলে এসেছি। সো তোমরা প্রত্যেকটা একটা চ্যাপ্টার শুরু করার আগে আমরা একটা টিপস দিয়ে শুরু করব, ঠিক আছে? সো তোমরা যদি এসএসসিতে A+ পাওয়ার টিপসগুলো জানতে চাও তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবো না কিনা এটা কমেন্টে বলো। 7টা 5 বাজে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? সো ক্লাসটা শুরু করার আগে আমাদের এসএসসি 25-এর আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইনাল রিভিশন ক্লাসের জন্য আমরা গতকালকে একটা ফাইনাল রিভিশন লাইভ নিয়েছিলাম, যেখানে আমরা 100টা MCQ সলভ করেছিলাম এবং 100 পাওয়ার মতন কিভাবে প্রিপারেশন নিলে 100 পাবো সেই সব ডিসকাশন করেছিলাম। তারই কন্টিনিউয়েশনে আমরা আরও 5টা ক্লাস নিব, যাতে তোমাদের সব ধরনের প্রিপারেশন আমাদের সাথে কমপ্লিটেড হয়েছে। সো প্রথমে কিন্তু এই যে এই ক্লাসটা অলরেডি ডান, সৌমিক ভাইয়া নিয়েছে। তোমরা এই ক্লাসটাতে আছো বীজগণিত পার্ট 2 এবং পরিসংখ্যান। এরপরে আগামীকালকে 3টার সময় তোমাদের আদিত্য ভাইয়া জ্যামিতিতে ফুল মার্কস কেমনে পাবে সেটা দেখিয়ে দিবে। কালকে সন্ধ্যা 7টার সময় তোমাদেরকে আবিদ ভাইয়া ত্রিকোণমিতি ও পরিমিতির ফুল মার্কস কেমনে এনশিওর করতে হবে সেটা দেখিয়ে দিবে। এবং ফাইনালি তোমরা অনেকে বলেছিল যে ভাইয়া MCQতে একটু ভয় লাগে, MCQতে একটু উইক। ফাইনালি 20 তারিখ দুপুর 3টার সময় তোমাদের সবার প্রিয় শোভন ভাইয়া তোমাদেরকে পুরো বইয়ের MCQর ফুল মার্কস এনশিওর করে দিবে, ঠিক আছে? আমরা তাহলে একটু একটু করে আগাতে থাকি। আর তোমরা নিশ্চয়ই জানো আমরা কালকে রাতের পরে একটা Q&A থ্রেড খুলেছিলাম ফেসবুকের মধ্যে। এই এসএসসি Q&A থ্রেডে তোমরা তোমাদের সব প্রশ্ন করতে থাকো। দেখো অলরেডি 462 জন কিন্তু তাদের প্রশ্ন করেছে এবং তাদের বেশিরভাগই উত্তরটা পেয়েছে। আমরা টিচার প্যানেল থেকে সবাই মিলে সেই কমেন্ট সেকশনগুলোকে এন্টারটেইন করছি, যাতে তোমাদের সব ধরনের সমস্যা আমরা সমাধান করে দিতে পারি। এবং ম্যাথের সাজেশনের জন্য তোমাদের কিন্তু মাস্ট এসএসসি 25 সাজেশন গ্রুপটাতে জয়েন করতেই হবে। এবং ভাইয়া যেটা বললাম যে আজকের ক্লাসের পর 4টা চ্যাপ্টার পুরো এসএসসিতে A+ পাওয়ার 4টা টিপস নিয়ে ভাইয়া আসবো। সো প্রথমেই আমরা চ্যাপ্টার 1 শুরু করার আগে আমরা প্রথমটা কি করব, টাইম ম্যানেজমেন্ট। তোমাদের এসএসসিতে স্পেশালি জেনারেল ম্যাথে কিন্তু 7টা সৃজনশীল লেখা লাগে। সময় কতক্ষণ থাকে ভাইয়া? সময় থাকে কিন্তু 2.5 ঘন্টা। তোমরা যারা উচ্চতর গণিত পরীক্ষা দিবা তোমরা জানো 5টা সৃজনশীল লেখা লাগে 2.5 ঘন্টায়। তার মানে জেনারেল ম্যাথে কিন্তু তোমাদের চাপটা বেশি। টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করব? টাইম ম্যানেজমেন্টটা নাম্বার 1, কোয়েশ্চেনটা পাওয়ার পরে কোয়েশ্চেনটাকে প্রপারলি বুঝতে হবে, ঠিক আছে? সো আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিস নাম্বার 2, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমাকে বুঝতে হবে সবগুলো প্রশ্নে হয়তোবা তুমি পারো, কোন প্রশ্নটা তুমি সবচেয়ে কম সময়ে পারবা। এবং তোমাদের তো প্রথমে MCQ দিয়ে শুরু হবে, এরপর সৃজনশীল, কোন প্রশ্নটা তুমি সবচেয়ে কম সময়ে পারবা এবং ফুল মার্কস পেতে পারবা। সো এই জায়গাটাতে তোমাদের টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এবং নাম্বার 3 এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষার জন্য পুরো 2.5 ঘন্টা জুড়ে যদি সৃজনশীল লেখো তাহলে কিন্তু লাস্টে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট মিস হয়ে যায়। কি পার্ট মিস হয়ে যায় এইটা দেখতে তোমাদেরকে ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? আমরা এখন পড়াশোনায় ব্যাক করি। আমরা বীজগণিতের 2য় পর্ব দিয়ে শুরু করব, আস্তে আস্তে আমরা পরিসংখ্যানের দিকে আগাবো। প্রথমে অধ্যায় 1 থেকে যদি তোমাদের বলি যে তোমাদের কি কি করে যাওয়াই লাগবে, কি কি করে গেলে তোমাদের অধ্যায় 1 থেকে যাই প্রশ্ন আসুক সবই অ্যান্সার করতে পারবো। প্রথমে আবৃত্ত দশমিক ভগ্নাংশ সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। যারা ইংলিশ ভার্সনে আছো, যাদেরকে আমি প্রমিস করেছিলাম যে তোমরা অবশ্যই ক্লাসটাতে ইনক্লুসিভ ফিল করবে। আবৃত্ত দশমিক ভগ্নাংশ মানে কি ভাই? মানে হচ্ছে রিকারেন্স, ঠিক আছে? এরপর হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ ও ভাগফল নির্ণয়। 2টি আবৃত্ত দশমিক সংখ্যার মধ্যবর্তী মূলদ এবং অমূলদ সংখ্যা নির্ণয়। মূলদ এবং অমূলদ সংখ্যা কি? মূলদ মানে হচ্ছে রেশনাল নাম্বার আর অমূলদ মানে হচ্ছে ইররেশনাল। এবং √3, √5, √2, √7 এগুলো যে একটা অমূলদ সংখ্যা সেটি প্রমাণ করতে হবে, এবং এটা আমরা ক্লাসেই করব। লাস্টলি পৌনঃপুনিক ক্যালকুলেশন, যোগ বিয়োগ গুণ ভাগ, এটা MCQর জন্য বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমরা তাহলে এগোতে পারি। প্রথমে প্রমাণ করো √3 একটি অমূলদ সংখ্যা। এটা এই চ্যাপ্টারে খুবই খুবই পপুলার ম্যাথগুলোর একটা, এবং এটা শুধুমাত্র তোমাদের কিন্তু
এই চ্যাপ্টারের জন্য না, এই চ্যাপ্টারের বাইরেও কিছু চ্যাপ্টার থেকে মিক্স করে কোশ্চেন আসতে পারে, সেই ক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আমি জানি এই প্রশ্নের উত্তরটা তোমরা অনেকেই পারো। সো তোমরা যারা পারো তোমরা কি করবা, তোমরা ভাইয়ার সাথে সাথে, ভাইয়ার আগে শেষ করা যায় নাকি সেটা করবা। ভাইয়ার আগে যদি শেষ করতে পারো কমেন্ট বক্সে কি লিখবা, কমেন্ট বক্সে লিখবা ডান। তোমরা যারা এই প্রশ্নের উত্তরটা পারো না তাদের জন্য ভাইয়া আস্তে আস্তে করাই দিব। ভাইয়া যদিও বলেছি যে ভাগ মিলখা ভাগ যাব, কিন্তু ক্লাসের সময় ভাইয়া তোমাদেরকে বুঝিয়েই তারপর সামনে এগোবো, ঠিক আছে। সো প্রথমে আমাদের কি বলেছে, √3 একটি অমূলদ সংখ্যা। এখন আমরা মনে করি যে √3 অমূলদ সংখ্যা না, ঠিক আছে। আমরা যে প্রুফটা করব এই টেকনিকটাকে বলা হয় হচ্ছে প্রুফ বাই কন্ট্রাডিকশন। সো আমরা ধরি যে √3 একটি মূলদ সংখ্যা। তার মানে কি, তার মানে হচ্ছে √3 কে p/q আকারে লেখা যায়, যেখানে কিছু শর্ত আছে। p এবং q এই দুটো স্বাভাবিক সংখ্যা হতে হবে, স্বাভাবিক সংখ্যা হতে হবে, দুটোই >1 হতে হবে, এবং আমরা বাই জেনারেলিটি ধরে নেই যে p q এর চাইতে বড় হবে, ঠিক আছে। আরেকটা শর্ত কি, আরেকটা শর্ত হচ্ছে p এবং q তারা পারস্পরিক সহমৌলিক হবে। এই পারস্পরিক সহমৌলিককে ইংলিশে বলা হয় তারা কোপ্রাইম হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে উভয় পক্ষে স্কোয়ার করে দিই আমরা কি পাই, আমরা পাই হচ্ছে 3 = p²/q²। আমরা যদি কিউটাকে এপাশে গুণ করে দিই, আমরা গুণ করে এখান থেকে লিখতে পারি হচ্ছে এখান থেকে লিখতে পারি হচ্ছে 3q = p²/q। এখন আমরা বলেছিলাম যে কিউ একটি কি, কিউ একটি স্বাভাবিক, কিউ একটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাই না। তার মানে 3q অবশ্যই একটি পূর্ণ সংখ্যা অথবা একটা ইন্টিজার হতে হবে। কিন্তু p²/q, চিন্তা করে দেখো, p এবং q সহমৌলিক, q 1-এর চাইতে বড়, এবং p এবং q দুটোই কিন্তু 1-এর চাইতে বড়, তাই না। তার মানে p²/q এটি কোনোভাবেই পূর্ণ সংখ্যা হতে পারে না, পূর্ণ সংখ্যা হতে পারে না। কেন হতে পারে না, আমরা কেন বললাম, কারণ আমরা বললাম যে কিউ 1-এর চাইতে বড় হতে হবে। p এবং q কি, p এবং q হচ্ছে সহমৌলিক অথবা কোপ্রাইম, এবং p এবং q কি ছিল, p এবং q ছিল হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর ন্যাচারাল নাম্বার। তার মানে আমরা বলতে পারি যে 3q is not equals to p²/q, কারণ এটি একটি পূর্ণ সংখ্যা, এটি পূর্ণ সংখ্যা নয়। তার মানে আমরা বলতে পারি যে √3 কে p/q আকারে লিখা যায় না। দেখো আমরা প্রথমে বলেছিলাম কি, যদি একটি সংখ্যা মূলদ হয়, রেশনাল হয়, তাকে p/q আকারে লেখা যায়। যদি লেখা না যায় তার মানে কি, তার মানে সে একটি মূলদ সংখ্যা নয়, তার মানে সে একটি অমূলদ সংখ্যা। সো আমরা প্রথমে ধরেছিলাম যে সেটি একটি মূলদ সংখ্যা, আমরা আস্তে আস্তে প্রমাণ করলাম কি সেটি মূলদ সংখ্যা হতেই পারে না। এর জন্য আমরা বলেছি কি যে √3 একটি অমূলদ সংখ্যা। সো এই প্রশ্নটা তোমাদের আসবেই আসবে কোনো না কোনো বোর্ডে, তোমরা এটাকে কমন পাবাই। √3 জায়গায় √2 আসতে পারে, √5 আসতে পারে, √7 আসতে পারে, বাট আসবেই, ঠিক আছে। সো আমি একটুখানি দেখি ফেসবুকে, ইউটিউবে অনেকেই বলছে ডান। তোমরা কমেন্টে একটা জিনিস বলো তো, যারা আমার সাথে সাথে করেছো তারা কি এখন বুঝতে পেরেছো নাকি পারো নাই, এটা বলো। আর যারা আমার আগে করে ফেলেছো, ভেরি গুড, ঠিক আছে। আমরা একটু আগে সো
এটা হচ্ছে একটা পৌনঃপুনিক সংখ্যা 0.45 ইকুয়ালস টু কত। আমরা গতকালকে এমসিকিউর জন্য এই টাইপের ম্যাথ দেখেছিলাম, আমরা আজকে দেখব যে এটা যদি সৃজনশীলে ক নাম্বার প্রশ্নে আসে, সৃজনশীলে ক নাম্বার প্রশ্নে আসলে আমরা এটাকে কিভাবে লিখব। ঠিক আছে, সো আমরা লিখতে পারি 0.45, এটা ইকুয়ালস টু কি, এটা ইকুয়ালস টু হচ্ছে ভাই 0.454545 এমনি যেতেই থাকবে, তাই না। আমরা যদি এই সংখ্যাটাকে 10 দিয়ে গুণ দিই, দেখো আমরা কি পাচ্ছি, 0.45 রিকারেন্স ইন্টু 10 ইকুয়ালস টু আমরা পাচ্ছি 0.454545 এভাবে ডট ডট ডট, তাই না। এটার সাথে আমরা কত গুণ করছি, এটার সাথে আমরা গুণ করছি হচ্ছে 10 গুণ করলে আমরা কি পাই, দেখো 10 গুণ করলে আমরা পাই হচ্ছে 45.454545 এভাবে যেতেই থাকবে, তাই না ভাইয়া। এখন আমাকে বলো তো, এই দুটো যদি আমরা, এটা যদি 1 নাম্বার হয় এবং এটা যদি 2 নাম্বার হয়, দেখো আমার পূর্ণ সংখ্যার পরে, তার মানে এই দশমিকের পরে, এই যে এই দশমিকের পরে এই সংখ্যাগুলো এবং এই সংখ্যাগুলো সেম নাকি ডিফারেন্ট, বলো তো, একই নাকি আলাদা। দশমিকের পরে পূর্ণ সংখ্যাগুলো কিন্তু সেম, তার মানে আমরা যদি এটা থেকে এটা বিয়োগ দেই আমরা কি পাই, আমরা হচ্ছে পাবো 0.45, আমরা হচ্ছে 2 থেকে 1 বিয়োগ দিব, ঠিক আছে। 2 - 1 করলে আমরা কি পাবো, 45454545 ডট ডট ডট, এখানে মাইনাস করবো আমরা 0.454545 ডট ডট ডট, আমরা পাবো হচ্ছে 45, তাই না। আর এখানে আমরা যদি রাইট হ্যান্ড সাইডটা লিখি, রাইট হ্যান্ড সাইড কি ছিল, এটা ছিল হচ্ছে 0.45 রিকারেন্স ইন্টু 10, এটা ছিল হচ্ছে 0.45, তার মানে আমরা এই পাশে কি লিখতে পারি, আমরা এই পাশে লিখতে পারি 0.45কে যদি আমি কমন নিই, আচ্ছা আমি যদি কমন না নিয়ে আরেকটা লাইন নিয়ে লিখি, এটা লিখতে পারি, এরপরে আমরা লিখতে পারি যে 45 ইকুয়ালস টু 0.45 রিকারেন্স 10 - 1, তার মানে 0.45 রিকারেন্স ইকুয়ালস টু 45/9। ওকে, সরল করো। আচ্ছা এখানে সম্ভবত প্রশ্নে একটু ভুল আছে, এটা 0.3 ডেসিমাল হবে, এটাও রিকারেন্স হবে, এটাও রিকারেন্স হবে। এই প্রশ্নটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক হিসাবে রেখেছি, তোমরা এই প্রশ্নটা হোমওয়ার্ক করবা, ঠিক আছে। আমরা পৌনঃপুনিক সলভ করতে দেখলাম, তোমরা এই প্রশ্নটা হোমওয়ার্ক করবা। ওকে, সো আমাদের চ্যাপ্টার 1টা বেশ ইজি এবং বেশ ছোট, আমাদের সৃজনশীলের জন্য এই কয়েকটা জিনিস পড়লেই হয়ে যাবে। আমরা এরপরে একটু আগাইছি। সো তোমাদের জন্য হচ্ছে আমরা বলেছিলাম যে তোমাদের সারপ্রাইজ সেগমেন্ট কিন্তু মাত্র শুরু হলো। সো তোমাদের সেকেন্ড সারপ্রাইজ এবং এসএসসিতে A+ পাওয়ার সেকেন্ড টিপটা হচ্ছে কি কোয়েশ্চেন সিলেকশন। সো তোমরা জানো এসএসসিতে জেনারেল ম্যাথে তোমাদের 7টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। তোমাদের সামনে, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, আচ্ছা ঠিক আছে আমরা আগে। সো আমরা যেটা বলছিলাম যে তোমাদের কোয়েশ্চেন সিলেকশন, তোমাদের কি করতে হবে, তোমাদের জেনারেল ম্যাথসের মধ্যে 7টা সৃজনশীল উত্তর করতে হবে, তাই না। সো তোমাদের এই 7টা সৃজনশীলের জন্য কিন্তু তোমাদের বুঝতে হবে যে কোন কোয়েশ্চেন আগে সিলেক্ট করবো। তোমাদের কিন্তু 4টা গ্রুপ আছে, তোমাদের 4টা গ্রুপ থেকে প্রথম 3টে গ্রুপ থেকে 2টো করে প্রশ্নের উত্তর দিতে হবে এবং লাস্টে গ্রুপটাতে গিয়ে তার মানে পরিসংখ্যান থেকে 1টি প্রশ্নের উত্তর দিতে হবে, তাই না। সো তোমাদের এই গ্রুপ সিলেকশন এবং কোয়েশ্চেন সিলেকশন, অনেকে মনে করে ভাইয়া আমার কি প্রথম গ্রুপ থেকে উত্তর দিতে হবে নাকি, এভাবেই কি শুরু করতে হবে নাকি। সো এই জিনিসটা কিন্তু তোমাদের কাছে ম্যান্ডেটরি না, কিন্তু খাতাটা সুন্দর করার জন্য গুছিয়ে লেখাটা খুবই ইম্পর্টেন্ট, তাই না। সো এইভাবে তোমরা কোয়েশ্চেন সিলেকশনের সময় তোমাদের প্রথম প্রায়োরিটি হবে আমি কোন প্রশ্নের উত্তর ফুল পারবো এবং সবচেয়ে কম সময়ে পারবো, সেটা দিয়ে আমরা শুরু করব। এরপর আস্তে আস্তে নেক্সট কোয়েশ্চেনগুলোতে আগাবো, ঠিক আছে। সো আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের 2টা এসএসসিতে A+ পাওয়ার ট্রিপস নিয়ে অলরেডি কথা বলে ফেলেছি, ঠিক আছে। আমরা এখন নেক্সট চ্যাপ্টারে যাই।
নেক্সট চ্যাপ্টার হচ্ছে অধ্যায় 5 এক চলক বিশিষ্ট সমীকরণ অথবা ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল। সো আমরা যদি দেখি আমাদের অধ্যায় 5 এবং 12 ইকুয়েশন ইন ওয়ান ভ্যারিয়েবল এবং অধ্যায় 12 হচ্ছে ইকুয়েশন ইন টু ভ্যারিয়েবল, দুটোই খুবই রিলেটেড একটা টপিক। এর জন্য এটা সাজেশনগুলো এমন না যে এই ম্যাথগুলো করলেই হয়ে যাবে, এটা সাজেশন কি, এটা সাজেশন ভাই আরও ইজি। সাজেশন হচ্ছে তোমরা যত টপিক এবং কনসেপ্ট বুঝবা তাহলে তোমাদের এই প্রবলেমের কোনো সমস্যা থাকবে না। সো এমসিকিউ আসবে কি সমীকরণ সমাধান রিলেটেড, সমীকরণ কিভাবে সমাধান করতে হয় এটা আমরা এই ক্লাসেই দেখব। এবং অনুশীলনী 12 সমীকরণের সামঞ্জস্য, অসামঞ্জস্য, নির্ভরশীলতা, অনির্ভরশীলতা এটা দেখতে হবে। এটা থেকে অলওয়েজই প্রশ্ন আসতে থাকে। ঠিক আছে, সো আমরা অধ্যায় 5 নিয়ে একটু করে আগাই। প্রথমেই আচ্ছা, আমরা যদি আবার তোমরা যারা মাত্র জয়েন করেছো তোমাদের জন্য বলি, এসএসসি 25-এর জেনারেল ম্যাথের লাইভ ক্লাস আমরা অলরেডি এই ক্লাসটা শেষ করে ফেলেছি। তোমরা যারা সৌমিক ভাইয়ের বীজগণিত পার্ট 1 ফুল মার্কস পাওয়ার ফাইনাল স্ট্র্যাটেজি ক্লাসটা দেখো নাই, তোমরা কিন্তু এই গ্রুপের মধ্যেই ফিচার্ডে এবং ইউটিউবের মধ্যে তোমরা এটা ক্লাসটা দেখতে পারবা। ওকে, এখন আমরা আমাদের ক্লাসটা করছি পার্ট 2 এবং পরিসংখ্যানে ফুল মার্কস পাওয়ার জন্য তোমাদের সামনে কিন্তু আরও 3টে লাইভ ক্লাস আছে, যাতে তোমাদের জন্য ফুল প্রিপারেশনে আমরা তোমাদেরকে এক্সাম হলে পাঠাতে পারি। ঠিক আছে, সো লিনিয়ার ইকুয়েশন অথবা একঘাত সমীকরণ কিভাবে সমাধান করব? সমাধান করার জন্য আমাদের কিছু অ্যাক্সিওম বা পস্টুলেটস লাগবে, তার মানে আমাদের এমন কিছু লাগবে যেটাকে আমরা সত্য মনে করে সামনে আগাবো। প্রথমে দেখো কি বলছে, সমীকরণের উভয় পক্ষ একই সংখ্যা বা রাশি যোগ করলে পক্ষদ্বয় সমান থাকে। এটা যদি খুব ইজিলি বুঝাই, ধরো আমার একটা সমীকরণ আছে কি a = b, আমি বলছি কি যে একই সংখ্যা বা একই রাশি যোগ করলে উভয় পক্ষ, তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষ কি থাকবে, সমান থাকবে। তার মানে আমি বলতে পারি যে a + 10 আমি যদি বাম পাশে 10 দিয়ে যোগ দিই, আমাকে একটু কমেন্টে বলো তো b + 10 হবে নাকি হবে না? এটা কি সত্য নাকি না? ট্রু হইলে টি লেখো, ফলস হইলে, মিথ্যা হইলে এফ লেখো। একটু কমেন্টে জলদি জলদি লেখো তো, ট্রু নাকি ফলস? ইউটিউব বলছে ট্রু, ফেসবুকেরটা দেখি, এই যে ফেসবুকে এখন বলছে ট্রু। ঠিক আছে, তারপরে সমীকরণের উভয় পক্ষ থেকে একই সংখ্যা বা রাশি বিয়োগ করলে এটাও পক্ষদ্বয় সমান থাকবে। তার মানে আমরা লিখতে পারি, ধরো আমরা গতবার সংখ্যা দিয়ে করেছি, এবার রাশি দিয়ে করি, a - c = b - c। 3 নাম্বার, সমীকরণে উভয় পক্ষকে একই সংখ্যা বা রাশি দ্বারা গুণ করলেও পক্ষদ্বয় সমান থাকবে। যেমন আমরা লিখতে পারি কি a × c = b × c, এবং এটা ভাগের জন্য সত্য, তার মানে a/c = b/c। এখন আমরা যখন সমীকরণ সমাধান করি আমরা কিন্তু এই ফান্ডামেন্টালসগুলো নিয়ে সমীকরণটাকে সমাধান করি, কিন্তু আমরা এগুলোকে লিখি না, এত ডিটেলসে লিখি না যতটা আমরা অসমতা সমাধানের ক্ষেত্রে করি। কেন লিখি না? কারণ আমরা এটাকে সত্য মনে করে একটা জিনিস করি, সেটাকে আমরা বলি কি পক্ষান্তর। পক্ষান্তর অথবা ইংলিশে আমরা বলি হচ্ছে কি বলি হচ্ছে ট্রান্সপোজিশন। ট্রান্সপোজিশনের ক্ষেত্রে আমরা কি করি, ধরো এপাশে যদি a = b + c থাকে, আমি যদি এটাকে এই সাইডে আনি, এখানে একটা বিয়োগ চিহ্ন করে দিব, তাই না? কিন্তু এটা আসলে আসে থেকে, এটা আসে হচ্ছে উভয় পক্ষ থেকে। আমি যদি c বিয়োগ দিই তাহলে কিন্তু উভয় পক্ষ সেম থাকে। ঠিক আছে, সো আমরা একটুখানি কনসেপ্ট জেনে গেলাম। আচ্ছা, সো আমরা হচ্ছে তাহলে তার মানে ম্যাথের দিকে আগাতে পারি। তোমরা অনেকেই হচ্ছে আমাদের সাথে আছো, তোমাদের অনেকের বন্ধুরা কিন্তু এখন পর্যন্ত জয়েন করে নাই। সো তোমরা তাড়াতাড়ি করে শেয়ার করে ফেলো, এবং এই ক্লাসের স্লাইডটা পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে শেয়ার করতে হবে। এমনিও স্লাইডটা পেতে পারো, বাট শেয়ার করলে তোমাদেরকে আমরা ইনবক্সেই স্লাইডে পিডিএফটা পাঠিয়ে দিব, তাই না? সো তোমাদের জন্য সুবিধা হবে, আমাদের জন্য অনেক সুবিধা হবে। ঠিক আছে, সো আমরা একটু সমাধান করি। আমাদের এখানে কি বলা আছে দেখো, y - 1 × y + 2 = y + 4 × y - 2। সো আমরা প্রথমে উভয় পক্ষকে গুণ করি। গুণ করলে আমরা কি পাবো, y² - 2y + 2y - y - 2। এটা হচ্ছে বাম পক্ষ। ডান পক্ষতে আমরা কি পাচ্ছি দেখো, y² - 2y + 4y - 8। ঠিক আছে, সো এখন আমরা আমাদের
আগের স্লাইডের 1 নাম্বার এবং 2 নাম্বার সূত্র থেকেও আসতে পারি, অথবা আমাদের নিচে যে আমরা পক্ষান্তর বিধি অথবা ট্রান্সপোজিশন শিখলাম এটা থেকেও আসতে পারি। কিন্তু তোমাদের এক্সাম হলে সবচেয়ে সুবিধা কি হবে? তোমাদের এক্সাম হলে সবচেয়ে সুবিধা হবে ট্রান্সপোজিশন করলে। সো আমরা ট্রান্সপোজিশন করে এভাবে লিখতে পারি না, দেখো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস ওয়াই প্লাস 2y। এই প্লাস 2yটা কোত্থেকে আসলো? এই যে দেখো এখান থেকে এখানে আসলাম দেখে মাইনাসটা প্লাস হয়ে গেছে, আবার এখান থেকে এখানে আসবো দেখে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এখান থেকে এখানে আসবো দেখে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এবং আমাদের বাম পক্ষে অলরেডি -2 ছিল, ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে 0। তার মানে আমরা এটা এটা কাটাকাটি করে ফেলতে পারি। এখন এটা যদি আমরা যোগ করি 2y প্লাস 2y হচ্ছে 4y, মাইনাস y হচ্ছে 3y, মাইনাস 4y হচ্ছে মাইনাস y। তার মানে এখানে আমাদের কি আসে? -y প্লাস 6 ইকুয়ালস টু 0, অথবা y এর ভ্যালু কত আসে? y এর মান আসে হচ্ছে 6। এটা হচ্ছে অ্যান্সার। সো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, এটা খুবই সোজা ছিল। এরপরে প্রশ্নটাতে আসি। দেখো আমরা এতক্ষণ ধরে একটা সমীকরণ সমাধান করলাম, তাই না? এক ঘাত বিশিষ্ট সমীকরণ আমরা সমাধান করলাম, এক চলক বিশিষ্ট সমীকরণ, এক ঘাত না, আসলে ঘাত 2 ছিল। এখন সমীকরণ সমাধান করে আসলে ভাইয়া লাভটা কি? তোমরা অনেকে প্রশ্ন করো না যে আসলে ভাইয়া পড়াশোনা করে লাভটা কি? লাভ তো খুঁজে পাই না। এই লাভটা খুঁজে পাওয়ার জন্যই এই আগামী প্রশ্নটা। এই প্রশ্নটা হচ্ছে আমাদের সমীকরণে ব্যবহার থেকে। দেখো কি বলা আছে, একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে, একটু সুন্দর করে শুনি, একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে 3টি বেঞ্চ খালি থাকে। ওকে, আবার প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। তার মানে আমাদের এখানে 2টা কেস আছে, তাই না? এই 2টা কেসকে আমরা একটু ভাগ করে লিখি। ধরো আমার টোটাল বেঞ্চ সংখ্যা কত? ধরো আমার টোটাল বেঞ্চ সংখ্যা হচ্ছে এক্সটা। আমার টোটাল বেঞ্চ সংখ্যা কত? আমার টোটাল বেঞ্চ সংখ্যা হচ্ছে এক্সটা। প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে, তার মানে আমার যদি বেঞ্চ সংখ্যা এক্স হয়, একটা বেঞ্চে যদি 4 জন করে ছাত্র বসাই, তাহলে আমার টোটাল স্টুডেন্ট সংখ্যা যদি, আচ্ছা আমরা ধরে নিই আমাদের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে এক্স, স্টুডেন্ট সংখ্যা যদি এক্স হয়, তাহলে বেঞ্চ সংখ্যা কত হবে? বলে দাও, একটা বেঞ্চে 4 জন করে বসলে স্টুডেন্টের সংখ্যা এক্স হলে বেঞ্চের সংখ্যা কত হবে? বলে দাও। x/4 হবে নাকি না এটা বলো দেখি কমেন্টে কে কি বলছে, দেখি কমেন্টে কে কি বলছে। এই যে ইউটিউবে অনেকে বলছে x/4 হবে, গুড। তার মানে বেঞ্চের সংখ্যা কত হবে? বেঞ্চের সংখ্যা হবে x/4। আবার প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। সো আমি যদি প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসাই, তার মানে আমার বেঞ্চ হচ্ছে কত? x/4। সো আমরা একটা শ্রেণী প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে 3টি বেঞ্চ খালি থাকে। ধরি আমার বেঞ্চ সংখ্যা হচ্ছে এক্সটি, তাহলে 4 জন করে ছাত্র বসালে আমার প্রতিটি বেঞ্চ হচ্ছে, আমার যদি বেঞ্চ সংখ্যা হয়, বেঞ্চ সংখ্যা এক্স এবং ছাত্র সংখ্যা যদি আমার ওয়াই হয়, তাহলে আমি বলতে পারি যে প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে x/4 মাইনাস 3, এটা হচ্ছে আমার বেঞ্চ সংখ্যা। 3টি বেঞ্চ খালি থাকে, তার মানে x/4 প্লাস 3, এটা হচ্ছে আমার বেঞ্চ সংখ্যা। এরপরে প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসালে প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। তার মানে আমার বেঞ্চ সংখ্যা হচ্ছে, যদি আমি প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসাই, তার মানে 3x, এটা হচ্ছে আমার স্টুডেন্ট সংখ্যা, 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়, তার মানে 3x মাইনাস 6, এটা হচ্ছে আমার স্টুডেন্ট সংখ্যা। সো y ইকুয়ালস টু আমি লিখতে পারি 4x প্লাস 3, y ইকুয়ালস টু আমি লিখতে পারি 3x মাইনাস 6। আচ্ছা ভাইয়ের প্রশ্নটাতে একটু পরে আসি। একটি বিদ্যালয়ে নবম শ্রেণী একটি পরীক্ষায় x জন ছাত্রের গণিতের প্রাপ্ত মোট নাম্বার 1950।
একই পরীক্ষায় অন্য একজন ছাত্রর গণিতে প্রাপ্ত নম্বর 34 যোগ করায় প্রাপ্ত নম্বর গড়ে 1 কমে গেল। পৃথকভাবে x জন ছাত্রের এবং নতুন ছাত্রসহ সকল প্রাপ্ত নম্বরের গড় x এর মাধ্যমে লেখো। সো আমাকে কি বলা হয়েছে, একটি বিদ্যালয়ে নবম শ্রেণী একটি পরীক্ষায় x জন ছাত্রের গণিতে প্রাপ্ত মোট নম্বর হচ্ছে 1950। সো ধরো আমার ছাত্র আছে কয়টা, আমরা ক নাম্বার যদি প্রশ্নটা সলভ করি, আমার ছাত্র আছে হচ্ছে xটি, তাই না? এবং টোটাল নাম্বার কত পেয়েছে, x জন ছাত্র নাম্বার পেয়েছে হচ্ছে 1950 নাম্বার। এরপরে একই পরীক্ষায় অন্য একজন নতুন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর 34 যোগ করে, তার মানে সেই ছাত্রটা কত নাম্বার পেয়েছে, সেটা পেয়েছে হচ্ছে 34 নম্বর। তাহলে আমি বলতে পারি আমার টোটাল নাম্বার এখন কত হয়ে গেল, 1950 যোগ 34, তার মানে টোটাল নাম্বার হয়ে গেল 1984, তাই না? এখন 1984 আমার টোটাল নাম্বার, এবং আমার এখন বলেছে কি অন্য একজন নতুন ছাত্র গণিতে প্রাপ্ত নম্বর 34 যোগ করায় প্রাপ্ত নম্বরের গড় 1 কমে গেল। ঠিক আছে, সো আমার এখন স্টুডেন্ট নাম্বার কত, স্টুডেন্ট নাম্বার হচ্ছে কিন্তু x+1। তাহলে এই ক্ষেত্রে কেস 1-এ আমার গড় কত ছিল, গড় ছিল হচ্ছে 1950/x। আমরা জানি কি গড় হচ্ছে বা অ্যাভারেজ হচ্ছে বা মিন হচ্ছে টোটাল প্রাপ্ত নম্বর বা টোটাল প্রাপ্ত ডেটা ডিভাইডেড বাই কতগুলো নাম্বার অফ টার্মস আছে, তাই না? তার মানে x জন ছাত্র যদি 1950 নাম্বার পায়, গড়ে একজন ছাত্র কতটুকু নাম্বার পাবে, 1950/x নাম্বার পাবে। এখন আমাদেরকে আরেকটা বলা হয়েছে কি শেষের একজন ছাত্র এক্সট্রা অ্যাড হয়েছে, এই অ্যাড হওয়ার জন্য সে 34 নম্বর পেয়েছে। তার মানে এখন টোটাল নাম্বার কত, 1984। টোটাল নাম্বার কত, 1950 + 34, টোটাল নাম্বার হচ্ছে 1984। এবং সে হচ্ছে কতগুলো ছাত্র এখন হয়ে গেল, ছাত্র নাম্বার হয়ে গেছে কিন্তু x+1। সো এখন কেস 2 কোনটা, কেস 2-তে আমার টোটাল নাম্বার হচ্ছে 1984 এবং ছাত্র নাম্বার হচ্ছে x+1। কেস 2-তে আমার গড় কত হবে, কেস 2-তে আমার গড় হবে হচ্ছে 1984/x+1। সো আমাদের কাছে কি চেয়েছে দেখি, পৃথকভাবে x জন ছাত্রের এবং নতুন ছাত্র সহ সকলের প্রাপ্ত নম্বরের গড় x এর মাধ্যমে লেখো। ঠিক আছে, সো আমরা হচ্ছে এ নাম্বার শেষ করে ফেললাম। বি নাম্বার, প্রদত্ত শর্তানুসারে সমীকরণ গঠন করে দেখাও যে x² + 35x - 1950 = 0। ঠিক আছে, তাহলে আমরা যদি খ নাম্বারটা করি, আমাদের কাছে বলা হয়েছে যে আমাদের একটা সমীকরণ গঠন করে দেখাতে হবে, তাই না? আমাদের কি করতে হবে, আমাদের গিভেন ডেটাটা আছে, আমাদের ডেটা থেকে সমীকরণ গঠন করে দেখাতে হবে। তাহলে আমরা দেখো এখান থেকে লিখতে পারি আমাদের ইনিশিয়াল গড় ছিল কত, 1950/x, এবং ফাইনাল গড় হচ্ছে কত, 1984/x+1। তাহলে আমরা লিখতে পারি যে আমাদের ইনিশিয়াল গড় নাম্বার কত ছিল, গড় নাম্বার ছিল হচ্ছে 1950/x। এটা হচ্ছে x জন ছাত্রের জন্য। x ছাত্রের জন্য। এরপরে আমরা দেখলাম কি আমাদের গড় নাম্বার কত হয়ে গেছে, 1984/x+1। এটা কতজন ছাত্রের জন্য, এটা x+1 ছাত্রের জন্য। এখন আমার কি বলা আছে, x+1 ছাত্রের জন্য এই যে এইটার জন্য, এই যে এই গড় নাম্বার যেটা, এই গড় নাম্বারটার জন্য আমার যে x ছাত্রের গড় নাম্বার ছিল, এই x ছাত্রের গড় নাম্বার থেকে 1 বিয়োগ দিতে হবে। কি বললাম, x+1 ছাত্রের আমার যত গড় ছিল বা মিন ছিল, x ছাত্রের জন্য আমার কি করতে হবে, আমার সেটাকে বিয়োগ দিতে হবে। ঠিক আছে, তার মানে 1 বিয়োগ দিতে হবে। তার মানে আমি লিখতে পারি না যে এটা হচ্ছে x+1 ছাত্রের জন্য গড়, এটা ইকুয়ালস টু x ছাত্রের জন্য যে গড় ছিল, x ছাত্রের জন্য যে গড় ছিল 1950, এটা বিয়োগ 1।
দেখো আমাদের প্রশ্নে কি বলা হয়েছে, প্রশ্নটা যদি দেখি, একটি বিদ্যালয় নবম শ্রেণীতে একটি পরীক্ষায় x জন ছাত্রের গণিতে প্রাপ্ত মোট নাম্বার 1950, একই পরীক্ষায় একজন নতুন ছাত্র কত পেল, 34 পেল, 34 যোগ করে প্রাপ্ত নম্বরের গড় 1 কমে গেল। এখানে দেখো আমরা কি করেছি, আমার এটা হচ্ছে নতুন গড়, নতুন গড়টা পুরান গড়ের চাইতে 1 কমে গেল। তোমরা কমেন্টে বলো নাকি এইটুকুন তোমরা বুঝতে পেরেছো নাকি না। আচ্ছা, অনেকে বলছে বুঝতে পারোনি, কোন পার্টটা বুঝতে পারোনি আরেকবার বলো, আমরা আরেকটু সুন্দর করে যদি বুঝাই। দেখো খ নম্বরে আমাদের কাছে কি বলেছে, আমাদের বলেছে প্রদত্ত শর্তানুসারে একটি সমীকরণ গঠন করতে। আমাকে বলা হয়েছে ধরো আমার একটা গড় হচ্ছে, ইনিশিয়ালি গড়টা ছিল হচ্ছে এক্স, ধরে নিই এটা আমার কি, এটা আমার হচ্ছে আগের গড়। এরপর একটা নতুন ছাত্র আসায় আমার গড়টা পাল্টায় গেল, পাল্টায় কত হলো ওয়াই। এই ওয়াই এর না একটা নাম্বার দেওয়া আছে, দেখো ওয়াই বলা হয়েছে কি এক্স এর চাইতে 1 কমে যাবে, তার মানে ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস 1। এটা হচ্ছে আমার নতুন গড়। এটা কি বুঝতে পেরেছি? এই পর্যন্ত বুঝতে পেরেছি, রাইট? এই যে এখন তোমরা বলছো এই পর্যন্ত বুঝতে পেরেছি, গুড। তাহলে এখানটাতে সামনে আগেই দেখি, এটা হচ্ছে আমার আগের গড়। আগের গড় কত ছিল, টোটাল নাম্বার ছিল 1950, টোটাল স্টুডেন্ট ছিল এক্স, তার মানে এটা ছিল আমার হচ্ছে আগের গড়। এরপরে আমরা যদি নিচে এসে দেখি, এটা হচ্ছে আমার নতুন গড়। নতুন গড় কেন, কারণ আমাদের এক্স প্লাস 1টা ছাত্র হয়েছে এবং শেষ ছাত্রটা কত নাম্বার পেয়েছে, 34 নাম্বার। তাহলে 1950 প্লাস 34 ইকুয়ালস টু 1984, এটা হচ্ছে আমার নতুন গড়। তাহলে আমরা একটু আগে এখানে যে দেখলাম আগের গড়, নতুন গড় ইকুয়ালস টু আগের গড় মাইনাস 1, আমরা এখানে কি করেছি দেখো, নতুন গড় ইকুয়ালস টু আগের গড় মাইনাস 1। এখন তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, এই যে এখন তোমরা বলছো যে তোমরা বুঝতে পেরেছো, গুড। তাহলে এটাকে যদি আমরা এক্সটাকে এপাশে এনে ক্রস মাল্টিপ্লাই করি, আমরা কি পাই, আমরা হচ্ছে পাই 1984 বাই এক্স প্লাস 1 মাইনাস 1950 বাই এক্স ইকুয়ালস টু মাইনাস 1। আমরা যদি নিচে লসাগু করে দিই, লসাগু করলে পাই এক্স ইন্টু এক্স প্লাস 1, 1984 এক্স মাইনাস 1950 এক্স মাইনাস 1950 ইকুয়ালস টু মাইনাস 1। সো এটাকে তোমরা যদি ক্রস মাল্টিপ্লাই করো তাহলে আমরা কি পাই, নিচে রেখি 1984 এক্স মাইনাস 1950 এক্স মাইনাস 1950 ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। এরপর যদি আমরা নতুন পেজে যাই, আমরা একটু আগের স্লাইড থেকে দেখি কি লিখেছিলাম। এটাকে যদি আমরা একটু সরল করে নিই, আমরা পাচ্ছি হচ্ছে 34 এক্স মাইনাস 1950 ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। এখন যদি আমরা পুরোটাকে বাম পাশে নিয়ে আসি, আমরা পাবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 35x মাইনাস 1950 ইকুয়ালস টু 0। আমরা যদি প্রশ্নে ব্যাক করি, দেখো আমাদের প্রশ্নে কি চেয়েছে, এক্স স্কোয়ার প্লাস 35x মাইনাস 1950 ইকুয়ালস টু 0। তার মানে আমরা সলভ করতে পেরেছি, তাই না? বলছে এই ম্যাথগুলো স্কিপ করেন প্লিজ, অনেক হার্ড। দেখো এই ম্যাথগুলো স্কিপ করলে তোমাদের চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 12 থেকে একটা ম্যাথ কিন্তু আসবেই। সো যদিও এটা একটু কঠিন, বাট তোমরা যদি এই ম্যাথটা একটুখানি বুঝে থাকো তাহলেই দেখবা যে তোমরা 10 মার্ক অলরেডি কনফার্ম করে ফেলছো। ঠিক আছে, তারপর আমরা সি নাম্বার দেখি। সি নাম্বারে কি বলছে, এক্স এর মান বের করে উভয় ক্ষেত্রে নাম্বারের গড় কত তা নির্ণয় করো। ঠিক আছে, এটা আরও সোজা। আমরা দেখো কি পেয়েছি, এক্স স্কোয়ার প্লাস 35x মাইনাস 1950 ইকুয়ালস টু 0। সো আমরা এটাকে মিডল টার্ম করব। আমরা এটাকে কি করব, আমরা এটাকে ফ্যাক্টরাইজ করে মিডল টার্ম করব। মিডল টার্ম করে আমাদের এক্স এর যে মানটা আসবে, এই এক্স এর মানটা যদি আমরা এখানটাতে বসায় দিই অথবা এখানটাতে বসায় দিই, তাহলে কিন্তু আমরা টোটাল নাম্বার অফ স্টুডেন্টস পেয়ে যাব। ঠিক আছে, তো এই ম্যাথটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, যেহেতু আমাদের সামনে আরও অনেক পড়া আছে।
সো তোমাদের আরও একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল, চ্যাপ্টার 5 শেষ। আমরা এরপর চ্যাপ্টার 12-এ যাবো, এরপর চ্যাপ্টার 17-এ যাবো, এরপর চ্যাপ্টার 4-এ যাবো। সো চ্যাপ্টার 5 শেষ করে তোমরা অনেকে বলছিলা যে ভাইয়া ম্যাথটা একটু কঠিন, ম্যাথটা বুঝতেছি না। এই জিনিসটা এক্সাম হলে করা যাবে না। এক্সাম হলে তোমাদের কনফিডেন্স তো লাগবেই লাগবে, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে অপটিমিজম। অপটিমিজম মানে কি? অপটিমিজম মানে হচ্ছে পজিটিভিটি। এখন আমি তোমাদেরকে পজিটিভিটির একটা সংজ্ঞা দিই। পজিটিভিটির সংজ্ঞাটা হচ্ছে, পজিটিভিটি কিন্তু এটা না যে পরীক্ষার হলে আমি চিন্তা করে গেলাম যে আমি 100 নম্বরই পাবো, এটা এক ধরনের পজিটিভিটি। আর সত্যিকার পজিটিভিটি হচ্ছে, ধরো পরীক্ষার হলে গিয়ে তুমি প্রথম এমসিকিউটা দেখে যদি মনে করো যে আমি পারছি না, তুমি যদি তখনই ভেঙে পড়ো যে এত পড়ার পরও কেন পারছি না, তাহলে সেটা কিন্তু নেগেটিভিটি। কিন্তু তোমার যদি মনে হয় যে আমি অনেক ভালো করে পড়েছি, একটা এমসিকিউ না পারলেও আমি বাকি 99 মার্কস কনফার্ম পারবো, সেটাই হচ্ছে অপটিমিজম। সো পরীক্ষার হলে কনফিডেন্স নিয়ে পরীক্ষা দিতে হবে, এবং এই যে পজিটিভিটি, অপটিমিজম, যে 1 মার্ক গেলে 99 অ্যান্সার করব, 2 মার্ক গেলে 98 অ্যান্সার করব, এই কনফিডেন্সটা তোমাদের থাকতেই হবে, আদারওয়াইজ তোমাদের কিন্তু পরীক্ষা ভালো হবে না। ঠিক আছে? সো আমরা দেখতে পাচ্ছি যে তোমরা আজকে অলরেডি একটা 2.5 ঘন্টা ক্লাস করেছো, আরও 1.5 ঘন্টা ক্লাস করছো। আমরা হচ্ছে এই ক্লাসটা আরও হয়তো বা কতক্ষণ, বেশিক্ষণ রাখবো না, 1 ঘন্টার কাছাকাছি রেখে ক্লাসটা শেষ করে দেবো। সো তোমরা এই সময়টা, সামনের যেটুকুন পার্ট পড়াবো, খুবই 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 গুরুত্বপূর্ণ। তোমরা আরেকবার কমেন্ট করে, শেয়ার করে তোমাদের বন্ধুদের দেখে ফেলো, কারণ আমি জানি সন্ধ্যা হয়ে গেছে, বাট এই ক্লাসটা শেষ করার পরে চ্যাপ্টার 5, 12, 17-এ তোমাদের আর কোনো সমস্যা হবে না। এবং যারা অনেকে বলছে যে তোমাদের অনেক লেস কনফিডেন্স লাগছে ম্যাথে, তোমাদের জন্যই কিন্তু রিলেন্টলেসলি আমরা কালকে থেকে যে ক্লাস শুরু করেছি, সেটা কিন্তু আমরা শেষই করিনি। টানা ক্লাসের পর ক্লাস, যাতে তোমরা ভাইয়াদের সাথে থেকে তোমাদের কনফিডেন্সটা বুস্ট আপ করতে পারো। তোমাদের কনফিডেন্স বুস্ট আপ করতে বেশি কিছু করা লাগবে না। তোমরা বইয়ের ম্যাথ প্র্যাকটিস করতে থাকবা, আমাদের ক্লাসটা বোঝার চেষ্টা করবা, আমরা ক্লাসে কি কি পড়াচ্ছি সেগুলো বারবার প্র্যাকটিস করবা। তোমরা সাজেশন পিডিএফটা অলরেডি পেয়ে গেছো গতকালকের ক্লাসের পর। সাজেশন পিডিএফটার মধ্যে যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলো অবশ্যই সলভ করবা। ম্যাথগুলো সলভ করলে, তোমরা কনসেপ্ট ক্লিয়ার থাকলে এবং মাথা কাজ করলেই দেখবা খুবই সুন্দর একটা এক্সাম হবে, এটা নিয়ে তোমরা চিন্তাই করবো না। ঠিক আছে? সো আমরা একটু মুভ ফরওয়ার্ড করি। চ্যাপ্টার 12-এ আমরা হচ্ছে দুটো চালক সলভ করার জন্য আমার দুটো সমীকরণ বা দুইটা ইকুয়েশন লাগে। এখন ইকুয়েশন দুইটা থাকলেই কিন্তু আমরা যে দুইটা আসল ভ্যালু পাবো, এটা কিন্তু না। আমাদের ইকুয়েশনে কিছু কন্ডিশনের উপরে আমাদের ডিপেন্ড করে যে আমরা ভ্যালুটাকে আসলে পাচ্ছি নাকি পাচ্ছি না। যেমন আমরা দেখি, আমরা যদি সমীকরণটা a1x + b1y = c1 and a2x + b2y = c2 থাকে, তাহলে যদি আমার সহগ এবং ধ্রুবক পদ তুলনা, এটা আমরা একটু কম্পেয়ার করে পড়ছি একটু পরে। ধরো আমার দুটো সমীকরণ হচ্ছে 2x + 3y = 5, আরেকটা হচ্ছে 3x + 8y = 10। এখানে a কত? a হচ্ছে a1 হচ্ছে 2, b1 হচ্ছে 3, c1 হচ্ছে 5, a2 হচ্ছে 3, b2 হচ্ছে 8 আর c2 হচ্ছে 10। ঠিক আছে? এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জায়গা। দেখো, a1/a2 is not equals to b1/b2। a1/a2 কত? a1/a2 হচ্ছে 2/3। b1/b2 কত? b1/b2 হচ্ছে a1/a2 হচ্ছে 2/3, b1/b2 হচ্ছে 8/3। এই দুটোকে সমান, এই দুটো কিন্তু সমান না। এই দুটো যদি সমান না হয়, তাহলে উপরে বোর্ডের যে সমীকরণ দুটি আছে, সমীকরণ দুটি সমঞ্জস হবে, সমীকরণ দুটি অনির্ভরশীল অথবা ইন্ডিপেন্ডেন্ট হবে, এবং সমীকরণ দুটির সমাধান একটি সমাধান হবে অথবা ইউনিক সলিউশন পাবো। তার মানে আমরা এক্স এর জন্য একটা মান পাবো এবং ওয়াই এর জন্য শুধুমাত্র একটা মান পাবো। এখন যদি কোনো কারণে সমীকরণে a1/a2, b1/b2 এবং c1/c2 তিনটারই অনুপাত সেম হয়, তাহলে আমার এটা সামঞ্জস্যই থাকছে, কিন্তু আমার সলিউশনগুলো নির্ভরশীল হয়ে যাচ্ছে। সলিউশনগুলো আমার কি হয়ে যাচ্ছে? সলিউশনগুলো হয়ে যাচ্ছে আমার নির্ভরশীল। এবং এটা কি সমাধান থাকবে? হ্যাঁ, সমাধান থাকবে, কিন্তু যেহেতু সলিউশনগুলো একে অপরের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, এর জন্য এটা সমাধান হয়ে যাবে অসংখ্য অথবা ইনফাইনাইট সলিউশন।
শেষে আরেকটা a1/a2 ইকুয়ালস টু b1/b2 যদি হয় কিন্তু c1/c2 অনুপাতের সমান যদি না হয়ে থাকে তাহলে সলিউশনগুলো অসামঞ্জস্য হবে, অনির্ভরশীল হবে এবং এটার কোনো সলিউশন থাকবে না। তোমরা একটু জলদি জলদি বলো তো তোমরা এটা বুঝতে পারছো নাকি? কারণ এটা কিন্তু এ নাম্বার কোয়েশ্চেনে আসবেই আসবে। তোমরা একটু দ্রুত বলো যে তোমরা কি বুঝতে পেরেছো নাকি? যে সবাই বলছো যে বুঝতে পেরেছো, অনেকে বলছো বুঝতে পেরেছো। ঠিক আছে, সো আমি মনে করছি তো তোমরা এটা বুঝতে পেরেছো। এবার তাহলে আমরা সামনে আগাই। এটা হচ্ছে এটা কি আমরা হচ্ছে আমি বলেছি না যে তোমাদের এই ক্লাসটা হচ্ছে তোমাদের প্রিপারেশনের 4 ভাগের 1 ভাগ। এর জন্য এই একটা প্রশ্ন হচ্ছে 1-এর ভিতর 4। কি বললাম? এই একটা প্রশ্ন হচ্ছে কি 1-এর ভিতর 4। তার মানে এই একটা প্রশ্ন, শুধুমাত্র একটা প্রশ্ন সলভ করে তোমাদের চ্যাপ্টার 12 শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা সলভ করি। দেখো প্রশ্নটা কি বলেছে, সমীকরণ দুইটিকে প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন এবং লেখচিত্রের সাহায্যে সমাধান করো। আমরা জানি যে আমাদের চ্যাপ্টার 12-এ সমীকরণ সমাধানের 4টা নিয়ম আছে, তাই না? একটাকে আমরা বলি প্রতিস্থাপন, একটাকে আমরা বলি অপনয়ন, একটাকে আমরা বলি আর গুণন এবং আরেকটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে। যারা ইংলিশ ভার্সনে আছে তাদের জন্য ট্রান্সপোজিশন, এলিমিনেশন, ক্রস মাল্টিপ্লিকেশন এবং গ্রাফিক্যাল মেথড, এটার সাহায্যে আমরা সলিউশন করব এবং 1-এর ভিতর 4 এই একটা ম্যাথ করে আমাদের চ্যাপ্টার 12 শেষ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু শর্ত একটাই, শর্ত হচ্ছে কি সুন্দর করে এই 4টা প্রসেস বুঝতে হবে, কারণ প্রসেসগুলো বুঝলে তোমাদের কেউই আটকাইতে পারবে না। সো প্রথমে আমরা 2x + 3y + 5 = 0 আর হচ্ছে 4x + 7y + 6 = 0। প্রথমে আমরা প্রতিস্থাপন পদ্ধতির মধ্যে দিয়ে করি। প্রতিস্থাপন অথবা ট্রান্সপোজিশন। ঠিক আছে, সো প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে করতে গেলে আমাদের কি করতে হবে, এক্সটাকে ওয়াই এর মান অথবা ওয়াইটাকে এক্স এর মান হিসাবে প্রকাশ করতে হবে। দেখো আমরা যদি এক্সটাকে ওয়াই এর মান হিসাবে প্রকাশ করি, আমরা প্রথমটা থেকে এটা থেকে আমরা কি পাই, দেখো এটা থেকে আমরা পাই হচ্ছে 2x = -3y - 5। তার মানে x = কত, দেখো x = হবে -3/2y - 5/2। এটাকে আমরা লিখছি হচ্ছে নাম্বার 1। এরপরে উপরের সমীকরণটা থেকে আমরা যদি এখানে দেখি আমরা কি পাই, দেখো 4x = -7y - 6। তার মানে x = -7/4y - 6/4। এই পর্যন্ত কারা বুঝেছো তোমরা একটু হাত তোলো। এই পর্যন্ত কারা বুঝেছো তোমরা একটু হাত তোলো। এই যে এই পর্যন্ত সবাই বুঝেছো, ঠিক আছে। এখন দেখো এক্স এর মান এটা এবং এক্স এর মান এটা, যদি সমীকরণ দুটো একই সমীকরণকে সিদ্ধ করে তার মানে এক্স এর এই দুইটা মান কি হবে, এক্স এর এই দুইটা মান হবে হচ্ছে সমান। তার মানে আমরা বলতে পারি যে 7/4y - 6/4 = -3/2y - 5/2। এই দুটো থেকে, এই সমীকরণটা থেকে তোমরা আমাকে জলদি জলদি বলো তো y এর মান কত। তোমরা আমাকে জলদি জলদি বলো এই সমীকরণটা থেকে y এর মান কত। তাড়াতাড়ি সমাধান করো, বলো তো এই দুইটা থেকে y এর মানটা আমাকে বের করে দাও। তোমাদের জন্য আমি ক্যালকুলেশনটা আরো সোজা করে দিচ্ছি না।
এটা থেকে এটা ক্যালকুলেটরে বসাবো, এটা ক্যালকুলেটরে বসাবো। তার মানে এখান থেকে আমরা পাই হচ্ছে 4, তো আমরা হচ্ছে সলভ করে পাই যে, তোমরা দেখো ক্যালকুলেটরে সলভ করে দেখো তোমরা, আমরা হচ্ছে আগে স্লাইডটাতে যাই, তোমরা এটা ক্যালকুলেশন করে দেখো, ভাইয়াও ক্যালকুলেশন করে দেখছি। আমরা ক্যালকুলেশন করে পাই হচ্ছে y ইকুয়ালস টু 4 আর x ইকুয়ালস টু -17/2। যারা যারা এই অ্যান্সারটা হয়েছে তারা কমেন্টে বলো যে এই অ্যান্সারটা পেয়েছো। এই যে y ইকুয়ালস টু 4, y ইকুয়ালস টু 4 হলে তোমরা x এর ভ্যালুটা বসায় x ইকুয়ালস টু 17/2 চলে আসবে। এই তো ইউটিউব পেয়ে গেছে y ইকুয়ালস টু 4, ফেসবুকও পেয়ে গেছে y ইকুয়ালস টু 4। এই যে পারভিন রেহানা বলছে y ইকুয়ালস টু 4, x ইজ ইকুয়ালস টু, আপু x ইকুয়ালস টু -8/5 আসবে, শুধু 8/5 না। ওকে, তার মানে তোমরা প্রতিস্থাপন পদ্ধতি অলরেডি পেরে গেছো। তার মানে তোমাদের চ্যাপ্টার 12 কত পার্সেন্ট ডান হয়ে গেল? যে একটা ম্যাথ করে চ্যাপ্টার 12 কিন্তু তোমাদের 25% ডান হয়ে গেল। এরপর আমরা আসবো হচ্ছে এলিমিনেশন প্রসেস। সো আমরা যদি ইকুয়েশন দুটো আবার লিখি, ইকুয়েশন দুটো কত ছিল? 2x plus 3y plus 5 equals to 0, এবং 4x plus 7y plus 6 equals to 0। এটাকে আমরা কি করব? এটাকে আমরা এলিমিনেশন পদ্ধতি সাহায্যে হেল্প করব। কেমনে আমরা এলিমিনেশন দিয়ে সলভ করব? দেখো এখানে আমার 2x আছে, আমি যদি প্রথমটাকে, এটা যদি ইকুয়েশন 1 হয়, এটা যদি ইকুয়েশন 2 হয়, আমি যদি 1কে 2 দিয়ে গুণ করি, দেখো আমি কি পাচ্ছি? দেখো আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি হচ্ছে 4x plus 6y plus 10 equals to 0, তাই না? 4x plus 6y plus 10 equals to 0। নিচের ইকুয়েশনটা অলরেডি কত আছে? 4x plus 7y plus 6 equals to 0। এখন আমি যদি এই দুটোকে বিয়োগ করি, দেখো আমরা কি পাই? 4x কাটাকাটি চলে যায়, 6y minus 7y আসে হচ্ছে -y, 10 minus 6 আসে হচ্ছে কত? +6 equals to কত? 0 minus 0 আসে হচ্ছে 0। এটা হচ্ছে +4, 0 minus 0 আসে কত? 0। তার মানে y এর মান কত হয়ে যাচ্ছে? y এর মান হয়ে যাচ্ছে, আমরা পেয়ে যাচ্ছি কত? 4। এইটাকে যে কোনো একটা ইকুয়েশনে, যে কোনো একটা সমীকরণে যদি আমরা বসায় দিই, তাহলে আমরা পাই হচ্ছে 4x plus 7 into 4 plus 6 equals to কত পাচ্ছি? equals to পাচ্ছি হচ্ছে 0। তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 4x equals to -34, x is equals to -34/2 অথবা x equals to -17/2। দেখো এক নম্বরে আমরা সেমটাই পেয়েছিলাম না? আমাকে একটু কমেন্টে বলো তো যে এক নম্বরে কি আমরা সেমটাই পেয়েছিলাম না? -17/2। হ্যাঁ, এখন দেখো, এখন সবাই মোটামুটি -17/2 করছে। এই তো গুড। যারা যারা -17/2 পেয়েছে x এর মান, তারা কমেন্টের মধ্যে বলা হচ্ছে ডান। তার মানে আমাদের 50%, চ্যাপ্টার 12 এর 50% কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে দুটো অলরেডি করে ফেলেছি, ট্রান্সপোজিশন ডান, এলিমিনেশন ডান। তার মানে প্রতিস্থাপন এবং আপনয়ন ডান।
এখন আমরা করব হচ্ছে আর গুণন পদ্ধতি। আর গুণন পদ্ধতির খুবই সুন্দর একটা প্রসেস আমি তোমাদেরকে এখন দেখাবো। দেখো আমরা ইকুয়েশনগুলো যদি লিখি 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0, আবার সেম ইকুয়েশনগুলো লিখি 4x প্লাস 7y প্লাস 6 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে 0। এখন আমরা এটার সবগুলো সহগকে যদি উপরে নিচে লিখি, দেখো 2/4, 3/7, 5/6, আবার লিখছি কত? 2/4, আবার লিখছি কত? 3/7। ওকে, এখন আমরা এই যে প্রথম সহগ, তার মানে এক্স এর সহগ, এক্স এর যে দুটো সহগ আছে 2 এবং 4, এই দুটোর সামনে, এই দুটোর ডানে একটা বার দিয়ে দিলাম। এই বারটার মানে হচ্ছে এই দুটোর ডানে আমরা ধরবো না। এরপরে আমরা যদি এখান দিয়ে গুণ করতে থাকি এবং এখান দিয়ে গুণ করে এটার মধ্যে একটা বিয়োগ দিয়ে দিই, তার মানে আমি কি বলছি দেখো, 3 ইন্টু 6 মাইনাস 7 ইন্টু 5, এটা একটা কোয়ান্টিটি। 3 ইন্টু 6 মাইনাস 7 ইন্টু 5, ঠিক আছে। এটার উপর কি দিব? এটার উপর দিব হচ্ছে আমরা এক্স ইকুয়ালস টু ওয়াই বাই 5 ইন্টু 4, এই যে এরপরে দুইটা 5 ইন্টু 4 মাইনাস 6 ইন্টু 2, মাইনাস 6 ইন্টু 2 ইকুয়ালস টু কত হবে? 1 বাই 2 ইন্টু 7 মাইনাস 4 ইন্টু 3। ওকে, ঠিক আছে। তার মানে আমরা এটা ক্রস প্রসেসে, ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেসে আমরা এটাকে সলভ করছি। এই পর্যন্ত যাদের হয়েছে তোমরা কমেন্টটা বলো তো, এই পর্যন্ত হয়েছে নাকি, এই পর্যন্ত বুঝেছি নাকি? ওকে, তাহলে আমরা প্রথমে কি করব? এটা যদি রেশিও নাম্বার 1 হয়, এটা যদি রেশিও নাম্বার 3 হয়, এটা যদি রেশিও নাম্বার 2 হয়, আমরা প্রথমে 1 এবং 3 কে তুলনা করব। কি করব? 1 এবং 3 কে তুলনা করব। 1 হচ্ছে x বাই 3 ইন্টু 6 মাইনাস 7 ইন্টু 5 ইকুয়ালস টু 1 বাই 2 ইন্টু 7 মাইনাস 2 ইন্টু 3। তার মানে আমি লিখতে পারি এখানে x বাই 18 মাইনাস 35, তার মানে কত? x বাই মাইনাস 17 ইকুয়ালস টু 1 বাই 14 মাইনাস 3, 14 মাইনাস 6, তার মানে 1 বাই 8। তাহলে আমরা লিখতে পারি কত? x ইজ ইকুয়ালস টু এটা হচ্ছে 3 ইন্টু 4, তার মানে এটা হবে কত? এটা হবে হচ্ছে 2, তার মানে এটা কত হবে? এটা হবে মাইনাস 17/2। এখন আমরা যদি 2 এবং 3 তুলনা করি, 2 এবং 3 তুলনা করে আমরা পাই কি? দেখো 2 এবং 3 তুলনা করে আমরা পাই y ডিভাইডেড বাই 20 মাইনাস 12, তার মানে y বাই 8 ইকুয়ালস টু 1 বাই 14 মাইনাস 12 ইকুয়ালস টু 2। তার মানে আমরা y এর ভ্যালু কত পাই? তার মানে আমরা y এর ভ্যালু আবার পাই হচ্ছে 4। দেখো আমরা x এর ভ্যালু আবার পেয়েছি মাইনাস 17/2 এবং y এর ভ্যালু আবার পেয়েছি প্লাস 4, ঠিক আছে। তার মানে দেখো আমরা কিন্তু তিনটা প্রসেসে অলরেডি x আর y এর ভ্যালু বের করে ফেলেছি। তার মানে আমাদের বলতো কত পার্সেন্ট ডান হয়ে গেল? 75% ডান হয়ে গেল না? তার মানে কিন্তু আমাদের 75% ডান হয়ে গেল। এরপরে আমরা যদি আগাই, আমাদের আরেকটা প্রসেস বাকি আছে, সেটা কি? গ্রাফিক্যাল প্রসেস, ঠিক আছে। এটার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য আমাদের সরল রেখা ড্র করতে হবে। সো আমরা যদি ইকুয়েশনগুলো আবার লিখি, 2x প্লাস 3y প্লাস 5, এটাকে আমরা y এর চালক হিসাবে যদি লিখি, yটাকে এক পাশে লিখি 3y ইকুয়ালস টু মাইনাস 2x মাইনাস 5, অথবা y ইকুয়ালস টু আমরা লিখতে পারি মাইনাস 2/3x মাইনাস 5/3। এখন আমরা কি করব? আমরা একটা বড় সড়ো অ্যাক্সিস আঁকি, ঠিক আছে। এই অ্যাক্সিসের মধ্যে y এর কিছু মান আমরা পাবো, x এর মান পরিবর্তন করে y এর কিছু মান আমরা পাবো।
ঠিক আছে। সো এক্স এর মান যদি 1 ধরি, কথার কথা এক্স এর মান যদি 1 ধরি, দেখো ওয়াই এর মান কত আসে, -2/3 -5/3, তার মানে ওয়াই এর মান আসে হচ্ছে, ওয়াই কস্টটা আসে হচ্ছে -7/3। সো এক্স এর 1 হচ্ছে এখানটাতে, ওয়াই এর 1 হচ্ছে এখানটাতে, তার মানে এটা হচ্ছে কত আমার 1, -7/3 পয়েন্ট। আমরা এরকম আরও অনেকগুলো পয়েন্ট নিব, অনেকগুলো পয়েন্ট নিয়ে আমাদের স্ট্রেট লাইনটা ড্র করব। ঠিক আছে, তো আমাদের স্ট্রেট লাইনটা হয়তো বা এরকম হবে। আমাদের কাছে আরও একটি সমীকরণ আছে, আরও একটি সমীকরণ নিয়ে আমরা সেটারও স্ট্রেট লাইনটা ড্র করবো, এবং স্ট্রেট লাইনটা ড্র করে এই দুটো স্ট্রেট লাইন কোনো না কোনো পয়েন্টে গিয়ে মিট করবে। কোন পয়েন্টে গিয়ে মিট করবে আমরা এতক্ষণে সলভ করে আসছি অনেকগুলো, আমাদের পয়েন্টে গিয়ে মিট করবে হচ্ছে x = -17/2, y = 4, তার মানে এই জায়গায় কোনো একটা পয়েন্টে গিয়ে মিট করবে। ঠিক আছে, সো তোমরা এটাও তোমাদের কাছে হোমওয়ার্ক, তোমরা এটা গ্রাফিক্যাল প্রসেসে সলভ করে দেখাবা। ভাইয়া তোমাদেরকে বলে দিল তোমরা কিভাবে সলভ করবা। তোমরা দুটো ইকুয়েশন আঁকবা, সমীকরণটা আঁকার পরে, সমীকরণটা লেখার পরে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করবা, এবং সেই পয়েন্টগুলোকে গ্রাফে প্লট করে একটা সরল রেখা ড্র করবা। এরকম দুটো সমীকরণের জন্য দুটো সরল রেখা ড্র করে এই দুটো সরল রেখা যেখানে ছেদ করবে সেটাই হচ্ছে আমাদের সলিউশন। আচ্ছা, তুষার বলছে লেখচিত্র দিব না ভাইয়া, বড় অনেক, কিন্তু লেখচিত্র কিন্তু খুবই সোজা। ঠিক আছে, জাহিদ বলছে ক্লাস কখন শেষ হবে? ভাইয়া ক্লাস ইনশাল্লাহ 9টার মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা আমাদের নেক্সট পোর্শনটাতে চলে যাই। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার কম এবং প্রস্থ 3 মিটার বেশি হলে ক্ষেত্রফল 9 বর্গমিটার কম হবে। আবার দৈর্ঘ্য 3 মিটার বেশি ও প্রস্থ 2 মিটার বেশি হলে ক্ষেত্রফল 67 বর্গমিটার বেশি হবে। দৈর্ঘ্যটির ক্ষেত্র ও প্রস্থ নির্ণয় করো। দেখো, এই প্রশ্নটা আমরা একটু আগে যে 4টা মেথড দিয়ে সলভ করলাম না, ওই 4টা মেথড দিয়ে কিন্তু আমরা সলভ করতে পারবো। 4টা মেথডের যে কোনো একটা মেথড দিয়ে সলভ করতে পারবো। কিন্তু একটু আগে কে জানি বললা যে আসলে লেখচিত্র করলে তো ভাইয়া পরীক্ষার হলে অনেক বড় হয়ে যাবে। তার মানে যদি লেখচিত্র দেওয়া না থাকে তাহলে তোমরা লেখচিত্র ইউজ না করে তোমরা সলভটা করার চেষ্টা করবা। ঠিক আছে, সো এইটাও তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমাদের মনে আছে জাবির ভাইয়া তোমাদের জন্য একটা কমেন্ট থ্রেড খুলে দিয়েছে? তোমরা যারা গ্রুপে নতুন, তোমরা গ্রুপটাতে দেখবা যে একটা কিউএনএ কমেন্ট থ্রেড আছে। সেই কমেন্ট থ্রেডটাতে তোমরা এই হোমওয়ার্কটা উত্তর সহ পোস্ট করে দিবা। আমি তোমাদেরকে আজকে রাত 12টা পর্যন্ত সময় দিচ্ছি। রাত 12টা পর্যন্ত তোমরা এই কমেন্ট থ্রেডের মধ্যে এটা তোমরা সলভ করে সলিউশন করে দিবা। রাতে 12টার সময় ভাইয়া নিচে এটা সলিউশনটা পোস্ট করব, তোমরা ম্যাচ করে দেখে নিবা। তোমরা যারা যারা সলিউশনটা শেষ হচ্ছে তারা যারা এই সলিউশনটা করবা, তোমরা কমেন্ট বক্সে লেখো যে জি ভাইয়া সলিউশনটা করব। তার মানে তোমরা কমেন্ট বক্সে কি লিখবা? কমেন্ট বক্সে লিখবা হচ্ছে যে সলভ লিখো। তার মানে আমি বুঝবো যতজনকে আমি সলভ দেখবো ততজনের খাতা আমি চেক করে তোমাদের মার্ক দিয়ে দিব। ওকে, নাহিদ বলছে আজকে কি পরিসংখ্যান করাবেন না? তোমাদের জন্য খুশির খবর, এরপরের স্লাইডটা থেকে আমাদের পরিসংখ্যান শুরু হয়ে যাবে। এখন তোমাদের জন্য আমি বলেছিলাম যে আজকে গুরুত্বপূর্ণ 4টা টিপস নিয়ে এসেছি, যে 4টা টিপস শুধুমাত্র জেনারেল ম্যাথের জন্য না, সব সময়ই প্রত্যেকটি পরীক্ষায় তোমাদের কাজে লাগবে। 4টা টিপের সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে শেষের টিপটা হচ্ছে রিভিশন। আমরা দেখা যায় অনেক সময় রিভিশনের জন্য কোনো সময় ছাড়ি না, এটা কিন্তু খুবই ভুল একটা স্ট্র্যাটেজি। আমরা তোমাদেরকে শুরু থেকেই বলছি যে আমরা ম্যাথে তোমাদেরকে প্রপার স্ট্র্যাটেজি এবং গাইডলাইন্স নিয়ে আসছি, তাই না? এই স্ট্র্যাটেজির একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে রিভিশনের জন্য সময় রাখা। অনেক সময় দেখা যায় এতগুলো ম্যাথের চাপে কোনো একটার উত্তর তুমি হয়তোবা ঠিক বের করেছো, লেখার সময় 10-এর জায়গায় হয়তোবা 100 লিখে দিয়েছো। এই টাইপের কিন্তু ভুল খুবই কমন, এই টাইপের ভুল কিন্তু ভাইয়া নিজেও করে আসছি। কিন্তু তোমরা যদি 5 থেকে 10 মিনিট রিভিশনের জন্য রাখো, ট্রাস্ট মি, 5 থেকে 10 মিনিট রিভিশনের জন্য রাখো, তাহলে দেখবা তোমাদের এই ভুলটা কখনো হবে না। তাহলে তোমরা বলো তো তোমরা রিভিশনের জন্য টাইমটা রাখবা না কিনা? যারা রিভিশনের জন্য টাইমটা রাখবা তোমরা কমেন্টে আর লিখো, তাহলে ভাইয়া বুঝবো যে তোমরা রিভিশনের জন্য টাইমটা রাখতে ইচ্ছুক। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমি তো লেখাই শেষ করতে পারি না, তাহলে রিভিশনের জন্য টাইমটা কিভাবে রাখবো? এটা কিভাবে আসবে ভাই? এটা আসবে তোমাদের এনাফ প্র্যাকটিসের থ্রু। যদি ভালো ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের দেখবে রিভিশনের কোনো চাপই থাকবে না।
এই যে ইউটিউব সবাই আর লিখছে, তার মানে তোমরা রিভিশনের জন্য সময় রাখবা। সালমান লিখেছে ভাইয়া জ্যামিতি পারি না, জ্যামিতির জন্য কালকে তোমাদের আদিত্য ভাইয়া কিন্তু আসছে, ঠিক আছে? তোমরা কিন্তু আদিত্য ভাইয়ের ক্লাসটা করবা, ঠিক আছে? সো তোমাদেরকে আমি আজকে 4টা টিপস আনতে বলেছিলাম। সো এই 4টা টিপস আমি তোমাদেরকে দিলাম। প্রথমটা হচ্ছে তোমরা টাইম ম্যানেজমেন্ট ঠিক মতন করবা, দ্বিতীয়টা হচ্ছে কোয়েশ্চেন সিলেকশন ঠিক মতন করবা, তৃতীয়টা হচ্ছে কনফিডেন্স এবং একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে পরীক্ষার হলে যাবা, 4 নাম্বার হচ্ছে রিভিশন। সো ইনশাল্লাহ শুধুমাত্র ম্যাথে না, সামনের এক্সামগুলোতেও তোমরা এই 4টা টিপ মাথায় রেখেই পরীক্ষা দিতে যাবা, ঠিক আছে? হ্যাভিং সেড দ্যাট, আমরা হচ্ছে আমাদের পরিসংখ্যানে চলে যাই। সো আমরা বীজগণিতের পার্ট 2 মোটামুটি শেষ করলাম। আমরা চ্যাপ্টার 4-এ পরিসংখ্যানের পরে চ্যাপ্টার 4-এ একটুখানি ব্যাক করব। সো পরিসংখ্যানের জন্য আমাদের যেটা মূল পড়া সেটা হচ্ছে প্রথমে গড়, মধ্যক এবং প্রচুরক। এটাকে যদি আমি ইংলিশ করি, অ্যারিথমেটিক মিন, মিডিয়ান এবং মোড, এই 3টা পড়তেই হবে, ঠিক আছে? পরিসর নির্ণয়, পরিসর আমার একটা ডেটা, একটা উপাত্ত কত থেকে কত রেঞ্জে যাচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে কি পরিসর নির্ণয়। গণসংখ্যা, বহুভুজ, ফ্রিকোয়েন্সি পলিগন এবং অজীব রেখা, অজীব কার্ভ, এটা আঁকতে শিখতে হবে। কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞা, সেন্ট্রাল টেন্ডেন্সি অথবা কেন্দ্রীয় প্রবণতা। এই জিনিসটা কি? সেন্ট্রাল টেন্ডেন্সি অথবা কেন্দ্রীয় প্রবণতা, এই জিনিসটা কি? আমরা জানি যে একটা উপাত্তের আমরা দেখি যে গণসংখ্যা অথবা ফ্রিকোয়েন্সি মাঝখানের জায়গাটাতে একটু বেশি থাকে। এই যে মাঝখানে যে তারা পুঞ্জীভূত হতে যাচ্ছে না, এই জিনিসটাকে বলা হয় কি? এই জিনিসটাকে বলা হচ্ছে আমার কেন্দ্রীয় প্রবণতা অথবা সেন্ট্রাল টেন্ডেন্সি, ঠিক আছে? সো তোমরা যদি এই কয়েকটা জিনিস খুব 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 ভালো মতো পড়ো, সবগুলো ফর্মুলা দিয়ে পড়ো, তাহলে তোমাদের পরিসংখ্যান নিয়ে কোনো ভয়ই থাকবে না। সো আমরা প্রত্যেকটা দেখব, ঠিক আছে? প্রথমে আমরা কি দেখছি? প্রথমে হচ্ছে নিচের গণসংখ্যা নিবেদন সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। সো প্রচুরক জেনে কি ছিল ভাই? প্রচুরক ছিল হচ্ছে মোট। প্রচুরক ছিল হচ্ছে কি? প্রচুরক ছিল হচ্ছে আমার মোড। ওকে, সো আমরা যদি গণসংখ্যাটা দেখি, গণসংখ্যাটা হচ্ছে আমার 41 থেকে 50, এটার মধ্যে গণসংখ্যা কত? 25। 51 থেকে 60, এটার মধ্যে গণসংখ্যা কত? 20। 61 থেকে 70, এটার মধ্যে গণসংখ্যা কত? 15। 71 থেকে 80, এটার মধ্যে গণসংখ্যা কত? 8। প্রচুরক হচ্ছে যেই জিনিসটা সবচেয়ে বেশি বার আসে। কি বললাম? প্রচুরক হচ্ছে যেই জিনিসটা সবচেয়ে বেশি বার আসে। সো এখানে গণসংখ্যা 25, তাই না? তার মানে এই জায়গাটা সবচেয়ে বেশি বার রিপিট হয়েছে। আমি কি বললাম? এই জায়গাটা সবচেয়ে বেশি বার রিপিট হয়েছে, তার মানে আমার প্রচুরক এই 41 থেকে 50 এই শ্রেণীর মধ্যে আমার কি থাকবে? এই শ্রেণীর মধ্যে আমার প্রচুরক থাকবে। এই পর্যন্ত যারা বুঝেছি তারা একটুখানি কমেন্টে ইয়েস বলো তো। 51 থেকে 60, একজন বলছে 51 থেকে 60 হচ্ছে প্রচুরক শ্রেণী। দেখো 51 থেকে 60-এ আমার গণসংখ্যা কত? 51 থেকে 60-এ কিন্তু আমার গণসংখ্যা হচ্ছে 20, কিন্তু 41 থেকে 50 এটার মধ্যে কিন্তু আমার গণসংখ্যা হচ্ছে 25। প্রচুরক এবং মধ্যক এই দুইটার মধ্যে কিন্তু পেঁচানো যাবে না, তাই না? এই যে এখন সবাই বলছো ইয়েস, কেউ একজন জানি অলরেডি প্রচুরক বেরও করে ফেলেছো, ভেরি গুড। কিন্তু আমরা হচ্ছে দেখবো যে আমরা এটার প্রচুরকটা কিভাবে বের করব।
ঠিক আছে। সো আমরা বলেছি কি এই 41 থেকে 50 এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী, তাই না? সো আমাদের ফর্মুলাটা কি, আমাদের ফর্মুলাটা হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H, তাই না? সো এই ফর্মুলার কোনটা কি এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সো এই যে L হচ্ছে আমাদের প্রচুরক শাখার নিম্নমান, তার মানে আমাদের নিম্ন সীমাটা কত, L ইজ ইকুয়ালস টু কত হবে, L ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে 41। এই যে F1, এই F1টা কি, এই F1টা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। আমরা একটুখানি এখানটাতে দেখি প্রচুরক শ্রেণী প্রথম শ্রেণীটা, তার মানে এটা কি পূর্ববর্তী শ্রেণী আছে নাকি না, আমাকে বলো তো। এটা কিন্তু পূর্ববর্তী শ্রেণী নাই, তার মানে এখানে F1 কত হবে, 25 মাইনাস 0 ইকুয়ালস টু F1টা হবে হচ্ছে 25। ওকে, এরপর যদি আমরা F2টা বের করতে চাই, F2টা কি, F2টা হচ্ছে আমার প্রচুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণী গণসংখ্যা। পরবর্তী শ্রেণী গণসংখ্যা কত, পরবর্তী শ্রেণী গণসংখ্যা হচ্ছে 20, তার মানে এটা হবে আমার 25 মাইনাস 20 ইকুয়ালস টু হবে 5। শেষমেশ আমাদের ক্লাস ইন্টারভাল, ঠিক আছে, আমাদের ক্লাস ইন্টারভাল কত, যেহেতু 41 থেকে 50, তার মানে আমাদের ক্লাস ইন্টারভাল হচ্ছে 10। তা আমরা যদি এখন ফর্মুলার মধ্যে বসাই দিই, দেখো আমরা কত পাচ্ছি, 41 প্লাস 25 ডিভাইডেড বাই 25 প্লাস 5 ইন্টু 10। এটা যদি আমরা সলভ করি দেখি আমরা কত পাই, তাহলে এটার প্রচুরক হচ্ছে আমাদের কত, 49.333, রাইট? সো 49.33, দেখো এই নাম্বারটা যেহেতু 49.33, তো আমাদেরকে এখানে লিখতে হবে কি, এখানে আমাদের লিখতে হবে প্রায়। তাহলে যদি আমাদের একটা সংখ্যা নিবেশন সারণী থেকে আমাদের প্রচুরক বের করতে দেয় পরীক্ষা, আমরা কি প্রচুরক এখন বের করতে পারবো না কিনা? যদি প্রচুরক বের করতে পারি কমেন্টে একটা ইয়েস লেখো, কারণ প্রচুরক বের করা দেখবা তোমাদের কোনো না কোনো বোর্ডে, বেশিরভাগ বোর্ডে বি নাম্বারে এই সামনের পরীক্ষাতেই চলে আসছে। আচ্ছা, সালমা আক্তার উত্তর দিয়েছে 341.66। আপু একটুখানি ক্যালকুলেশনটা চেক করো, সম্ভবত একটা ভুল আছে। ইউটিউবে অনেকে বলছে 49.33, ফেসবুকে বলছে ইয়াস ভাইয়া পারবো, ভেরি গুড। ওকে, তাইলে আমরা একটু সামনে আগাই। এখানে দেখো একটা বড় কোয়েশ্চেন আছে, একটা সৃজনশীল আছে। নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় 40 জন শিক্ষার্থীর বাংলার নাম্বার নিম্নরূপ, 31 থেকে 40, 40 থেকে 51, এভাবে করে দেওয়া আছে। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপগুলো কি কি? সো কেন্দ্রীয় প্রবণতা, সেন্ট্রাল টেন্ডেন্সি, আমরা একদম ক্লাসের শুরুতেই বলেছিলাম না যে কেন্দ্রীয় প্রবণতার ডেফিনিশন কতটা গুরুত্বপূর্ণ। তোমরা দেখবা তোমাদের কোনো একটা ক নাম্বারে এটা আসবেই, ঠিক আছে? কেন্দ্রীয় প্রবণতাটা কি? কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে যখন আমরা একটা সারণী, একটা টেবিল সারণী প্রিপেয়ার করি, তখন আমরা দেখি যে আমাদের মাঝামাঝি জায়গাগুলোতে, মাঝামাঝি শ্রেণীগুলোতে গণসংখ্যার পরিমাণ অনেক বেড়ে যায়। এই যে গণসংখ্যার পরিমাণ বেড়ে যাচ্ছে, তার মানে আমার ডেটাটা, উপাত্তটা মাঝখানে পুঞ্জীভূত হয়ে যাচ্ছে অথবা কনজেস্টেড হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে আমার বলা হয় হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা অথবা সেন্ট্রাল টেন্ডেন্সি, ঠিক আছে? সেন্ট্রাল টেন্ডেন্সি মেজারমেন্ট কি কি? 3টা, আমরা কিন্তু অলরেডি এটা পড়ে এসেছি, ঠিক আছে? আমাদের একটা হচ্ছে গড়, একটা হচ্ছে মধ্যক, আর একটা হচ্ছে প্রচুরক। ইংলিশে যদি বলি মিডিয়ান, মোড আর অ্যারিথমেটিক মিন, তাই না? সো আমরা যদি আমাদেরকে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এবং তার পরিমাপ জিজ্ঞাসা করে, তাহলে কি আমরা সামনে পারবো নাকি পারবো না বলো তো? আমাদের যদি কেন্দ্রীয় প্রবণতা এবং পরিমাপগুলো জিজ্ঞাসা করে, আমরা কি সামনে পারবো? ঠিক আছে, এই যে সবাই বলছে ইয়েস, অলরাইট। এরপরে আমাদের বলছে কি, প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো। দেখো আমাদের নাম্বারগুলো কিন্তু সারণীতে আছে। মধ্যক কি? মধ্যক হচ্ছে আমাদের ঠিক মিডল টার্মটা, তাই না?
তাহলে আমরা যদি এখানে গণসংখ্যার আমরা যদি ক্রমযোজী গণসংখ্যা অথবা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করি, আমরা এখানে 4 পাচ্ছি, এখানে কি পাচ্ছি 4 + 10 = 14, এখানে পাচ্ছি হচ্ছে 14 + 18, তোমরা আমার সাথে করতে থাকো, 14 + 18 = 32, এখানে পাচ্ছি 32 + 23 তার মানে 55, এখানে পাচ্ছি 55 + 13 তার মানে 68, এখানে পাচ্ছি 68 + 9 তার মানে 77, এবং শেষমেশ আমরা পাচ্ছি টোটাল পদ সংখ্যা কত 80। সো 80 যদি পদ সংখ্যা হয় তার মানে আমার n/2 অথবা মিডিয়ান কোন রেঞ্জে থাকবে 40, তাই না? সো আমরা যদি এই ক্রমযোজী গণসংখ্যাগুলো দেখি 4, 14, 32, 55, এই 61 থেকে 70 এটার মধ্যে 33 নম্বর পদ থেকে 55 নাম্বার পদ আছে। তার মানে আমাদের মধ্যকের শ্রেণী 32 থেকে 55 হবে না? এটা আমাকে বলো তো তোমরা। সো আমাদের মধ্যক শ্রেণীটা হবে কত 33 থেকে 55, তার মানে 61 থেকে 70 এটার মধ্যে আমরা মধ্যক শ্রেণীটা পাবো। এখন আমাদের এটার যে প্রদত্ত সারণী থেকে মধ্যক বের করার আমাদের যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা হচ্ছে L প্লাস ব্র্যাকেটে n/2 - fc ইন্টু h/fm, ঠিক আছে? L প্লাস n/2 - fc ইন্টু h/fm। তাহলে আমরা যদি এখানটাতে সলভ করি আমাদের আচ্ছা এক সেকেন্ড, আমাদের স্লাইডটা হচ্ছে একটু চেঞ্জ হয়ে গেছে। সো আমরা হচ্ছে এখানে কি বলছিলাম, মধ্যকের ফর্মুলা হচ্ছে L প্লাস n/2 - fc ইন্টু h/fm। এখানে এলটা কি, এলটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণী কত 61 থেকে 71, তার মানে L = কত হবে, L = হবে আমার 61, তাই না? এরপরে এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর আগে পর্যন্ত যে আমার ক্রমযোজী গণসংখ্যা আছে। মধ্যক শ্রেণীর আগে পর্যন্ত ক্রমযোজী গণসংখ্যাটা কত, ক্রমযোজী গণসংখ্যাটা হচ্ছে 32, তার মানে এফসি = কত হবে, এফসি = হবে 32। n/2 কত, n/2 কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি, n/2 = হবে 40। এরপরে আমাদের কাছে থাকে এইচ হচ্ছে শ্রেণী বিস্তার অথবা শ্রেণী ব্যাপ্তি অথবা ক্লাস ইন্টারভাল। এইচ হচ্ছে কত, এইচ হচ্ছে আমাদের 10। শেষমেশ আমার থাকে হচ্ছে এফএমটা কি, এফএমটা হচ্ছে আমার এই যে মধ্যক শ্রেণীর কতগুলো গণসংখ্যা আছে, তার মানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত, এফএম = কত 23। সো আমরা যদি ফর্মুলাটাতে যদি আমরা বসাই L 61 প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। সো আমরা ফর্মুলাটাতে বসাচ্ছি 61 যোগ 40 - 32 ইন্টু 10/23। আমরা উত্তরটা কত পাচ্ছি, উত্তরটা পাচ্ছি হচ্ছে 64.48। এটা আমাদের কি, এটা আমাদের প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয়। কারা কারা পেরেছো তোমরা একটু বলো তো, 64.47, 64.48, 64.48, এই তো গুড। তার মানে আমরা এরপর এটা যে বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, ঠিক আছে? সো আমাদের কি বলেছে, আমাদের বলেছে যে এই যে আমরা যদি প্রিভিয়াস স্লাইডটাতে যাই, দেখো আমাদের এখানে যে প্রদত্ত শ্রেণী ব্যাপ্তিটা দেওয়া আছে, তার মানে আমাদের শ্রেণীটা দেওয়া আছে, এই শ্রেণীটা থেকে আমাদের কি করতে হবে, এই শ্রেণীটা থেকে আমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে, তাই না? ওকে, সো আমরা যদি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে যাই, আমাদেরকে প্রথমে এই শ্রেণী ব্যাপ্তিটা থেকে তাদের মিড পয়েন্ট, তার মানে মধ্যবিন্দু বের করতে হবে। সো আমরা যদি টেবিলটাকে এভাবে আঁকি, এ পাশে থাকবে আমার শ্রেণী ব্যাপ্তি, এ পাশে থাকবে আমার মধ্য সংখ্যা, আর এ পাশে থাকবে আমার গণসংখ্যা।
এ পাশে থাকবে কি, এ পাশে থাকবে আমার ফ্রিকোয়েন্সি অথবা এ পাশে থাকবে আমার গণসংখ্যা। আমরা যদি শ্রেণীব্যাপ্তিটা দেখি 31 থেকে 40, 40 থেকে 51 এভাবে যাচ্ছে। 31 থেকে 40, 40 থেকে 51, 51 থেকে 60, 51 থেকে 60, 60 থেকে 61 থেকে 70, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90 এবং 91 থেকে 100। সো এটার মিড পয়েন্টগুলো কত হবে বলো তো? 31 থেকে 40 এটার মিড পয়েন্ট কত? জলদি জলদি জানো। 31 থেকে 40 এটা মিড পয়েন্ট কত? তোমরা কমেন্ট সেকশনে বলো তো 31 থেকে 40 এটা মিড পয়েন্ট কত? সো আমরা মিড পয়েন্ট কেমনে বের করব? শ্রেণী মধ্যবিন্দু কেমনে বের করব? 31 প্লাস 40 ভাগ 2। 31 প্লাস 40 ভাগ 2 করলে কত আসে দেখো? 31 প্লাস 40 ভাগ 2 করলে আমরা পাই হচ্ছে 35.5, তাই না? তার মানে এটা মধ্যবিন্দু কত? 35.5। তোমরা এটাও করে দেখতে পারো, এটা করলে মধ্যবিন্দু কত আসবে দেখবা? 45.5। এরপর এটা আসবে কত? 55.5। এরপর এটা কত? 65.5। এরপর 75.5, 85.5, 95.5। ঠিক আছে, ঠিক আছে। আমাদের ফ্রিকোয়েন্সি, আমাদের গণসংখ্যাটা এখান থেকে আমরা দেখি 4, 10, 4, 10, 18, 23, 13, 9, 3, 13, 9, 3। সো এই পর্যন্ত মধ্যমান বের করে গণসংখ্যা পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি না কিনা এটা তোমরা একটু জানাও তো। এই যে তোমরা এখন হচ্ছে মধ্যমান বলছো, মধ্য ভ্যালু বলছো 35.5, গুড, ঠিক আছে। সো আমরা এখন যেটা করব, আমাদেরকে বলেছে হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে অথবা গণসংখ্যা অতিভুজ আঁকতে। সো আমরা একটা গ্রাফ পেপারে, তোমরা অবশ্যই পরীক্ষার মধ্যে গ্রাফ পেপার পাবা, আমরা একটা গ্রাফ পেপারে এক্স আর ওয়াই অ্যাক্সিস ড্র করলাম। ঠিক আছে, এরপর তোমাদের গ্রাফ পেপারে দেখবা ছোট ছোট কতগুলো ঘর আছে এবং বড় বড় কতগুলো ঘর আছে। তো তোমরা ছোট ঘরগুলোকে আমাদের উপাত্তের সাইজ অনুযায়ী 1 অথবা 2 ছোট ঘরকে 1 ঘর ধরে নিবা। তোমরা চেষ্টা করবা যদি 1 ঘর ধরে নাও তাহলে তোমাদের ক্যালকুলেশন সুবিধা হয়ে যায়, কিন্তু অনেক সময় গ্রাফটা ছোট হয়ে যায়, ছোট বড় হয়ে যায়, তো তোমরা সৌন্দর্যের জন্য চাইলে 2ও ধরতে পারো। ঠিক আছে, কিন্তু 1 করে ধরে নিলে আমাদের কি হবে? 1 করে ধরে নিলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা যদি 1 ঘর করে ধরে নিই তাহলে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা রাখি। দেখো আমাদের ফ্রিকোয়েন্সি শুরু হচ্ছে 4 থেকে এবং শেষ হচ্ছে মোটামুটি 23 অথবা 25 গিয়ে, তাই না? সো আমরা এখান থেকে ধরতে পারি, ধরো আমরা যদি এখানে 5 ঘর করে ধরি, 5, 10, 15, এই পাশেই লিখি 15, 20 এবং 25, রাইট? এরপরে আমরা হচ্ছে মধ্যমানগুলো এই পাশে লিখি। দেখো আমাদের প্রথম মধ্যমান শুরু হচ্ছে 35.5 থেকে, তার মানে আমরা এখানে একটা ভাঙ্গা লাইন দিয়ে এটাকে আমরা এখান থেকে 0 থেকে 35.5 দিয়ে ডিনোট করে নিব। এরপর এখানে 35.5, এখানে 45.5, এরপর 55.5, এমনি করে যেতে যেতে আমরা 95.5 পর্যন্ত এঁকে ফেলবো। এঁকে ফেলার পরে আমরা পয়েন্টগুলো বসাবো। ধরো 35.5 আমার গণসংখ্যা কত? 35.5 আমার গণসংখ্যা হচ্ছে 4, তার মানে ঠিক এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে আমি একটা পয়েন্ট দিব। এরপরে আমার 45.5 গণসংখ্যা হচ্ছে কত? গণসংখ্যা হচ্ছে 10, তার মানে এই জায়গাটাতে একটা পয়েন্ট দিব। এভাবে করে আমরা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি পলিগনটা পেয়ে যাব। সো আমি যেহেতু বাকিগুলো ড্র করিনি, যেহেতু আমাদের সময়েরও কিছু স্বল্পতা আছে, সো আমি যদি এখানে 18 পাই, এটা একটা পয়েন্ট, এবং শেষে 95.5 কত? 3 গিয়ে মিলিত হয়, তো এখানে একটা পয়েন্ট। সো আমাদের এইগুলো জয়েন করে আমরা ফ্রিকোয়েন্সি পলিগনটা পেয়ে যাব। ঠিক আছে, এরপরে আমরা একটু আগাই।
এরপরে হচ্ছে সো আমরা হচ্ছে দেখি তোমরা পাচ্ছ না, দেখি ফেসবুকের কি অবস্থা, ইউটিউবের কি অবস্থা। ফেসবুক দেখি একটু ঝিমায় গেছে, ইউটিউবে সবাই জ্যামিতি ক্লাস করছে। জ্যামিতি ক্লাস তোমরা কালকে পাবা, আজকে তোমরা ইনশাল্লাহ পরিসংখ্যান এবং বীজগণিত পেয়ে যাবা। সো রাকিন বলছে বুঝতে পেরেছি। আচ্ছা, আগের ক্লাসটা তোমরা বলছো 41 থেকে 50 হবে। ওকে, এখানে 41 থেকে 50 হতে পারে, কিন্তু এখানে হচ্ছে প্রশ্নে আমার 40 থেকে 51 দেওয়া। আমি যদি ধরে নিই এটা 41 থেকে 50, তাহলে হয়তোবা আমার পুরো ব্যাপ্তিটা সুন্দর হবে, কিন্তু আমার হচ্ছে মধ্যমানের কিন্তু কোনো পার্থক্য থাকছে না। সো তোমাদের অনেক সময় কিন্তু প্রশ্ন থাকে যে ভাইয়া প্রশ্নে একরকম দেওয়া, প্রশ্ন কি ভুল ধরে করব নাকি প্রশ্ন ভুল ধরা ছাড়া করব। সো এটা তোমাদের জন্য অ্যাডভাইস থাকবে যে তোমাদের বোর্ডের প্রশ্নে যদি কখনো ভুল থাকে তাহলে বোর্ডের প্রশ্নে কিন্তু ভুল থাকলে অটো মার্কস দিয়ে দেয়। তার মানে তোমরা চেষ্টা করবা এটা ভাবতে যে প্রশ্নে ভুল নাই, এমনি সলভ করা যায় কিনা। যদি প্রশ্নে এরকম কোনো অ্যাপারেন্ট ভুল থেকেই থাকে যে দেখলেই বোঝা যায় যে এটা ভুল, তাহলে কিন্তু তোমরা ওটা ভুল মনে করেই করবা। ঠিক আছে, আমাদের যেহেতু অনেক পড়া আছে, আমরা একটু আগে। সো কোনো শ্রেণীর 60 জন শিক্ষার্থীর 50 নম্বরের সাময়িকী পরীক্ষার প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। এই গণসংখ্যা নিবেশনের অজীব রেখা, নিবেশনের আয়ত লেখো এবং গণসংখ্যা বহুভুজ আঁকো। সো তোমাদের এই যে গণসংখ্যা বহুভুজ, যেহেতু আমরা আগেরটাতেই আঁকলাম, এটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে। আমি বলেছি না যে এই ক্লাসের নিচে তোমরা যে কিউএনএ সেশনের নিচে, কিউএনএ থ্রেডের নিচে তোমরা আগের হোমওয়ার্কটা পোস্ট করবা, এটাও তোমরা সেখানে গিয়ে পোস্ট করবা। ঠিক আছে, এবং এই হোমওয়ার্কটা হবে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আমরা বাকি দুটো করবো। আমরা কি গণসংখ্যা নিবেশনের অজীব কার্ভ অথবা অজীব রেখা আঁকবো, এবং আমরা গণসংখ্যা নিবেশনের আয়ত লেখটা আঁকবো। ঠিক আছে, সো আমরা যদি অজীব কার্ভটা আঁকি, এটার জন্য আমাদের যেটা লাগবে, আমাদের হচ্ছে ক্রমযোজী গণসংখ্যা লাগবে। ক্রমযোজী গণসংখ্যা। ক্রমযোজী গণসংখ্যা জিনিসটা কি দেখো, আমাদের কিন্তু গণসংখ্যাগুলো আসছে দেখো 8, 12, 15, 18, 7। ক্রমযোজী গণসংখ্যা হচ্ছে আমরা প্রত্যেকটা গণসংখ্যাকে আগের শ্রেণীর গণসংখ্যার ক্রমযোজী গণসংখ্যার সাথে যোগ করে করে আসতে থাকবো। ইংলিশে এটাকে বলা হয় কি, ইংলিশে এটাকে বলা হয় হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তার মানে আমরা এখানে 8 পেলাম, তাহলে এটার ক্রমযোজী গণসংখ্যা কত হবে বলো তো? 12-র সাথে 8 যোগ হয়ে যাবে না, 12 + 8, তার মানে কত হবে 20। আমরা কি বুঝতে পারছি তাহলে ক্রমযোজী গণসংখ্যাটা কিরকম? গুড। এখন আমাকে বলো তো এরপরে ক্রমযোজী গণসংখ্যাটা কত হবে? দেখি ফেসবুক আগে বলে না ইউটিউব আগে বলে? ওকে, ফেসবুকে একজন বলছে 35, ইউটিউবেও বলছে 35। গুড, তার মানে এটা হবে 35। এরপরেরটা তাহলে কত হবে? 53, এবং এরপরেরটা হবে হচ্ছে 60। এটা হচ্ছে আমার ক্রমযোজীর গণসংখ্যার কার্ভ। এটা কত আমার ক্রমযোজী গণসংখ্যার কার্ভ। এখন আমরা যদি আরেকটা গ্রাফ আঁকি, ঠিক আছে, সো আমরা গ্রাফের ওয়াই অ্যাক্সিস বরাবর ক্রমযোজী গণসংখ্যা দেব। যেহেতু 8 থেকে 60-এ শুরু হয়, আমরা 10 ইন্টারভাল দিয়ে দিই, 10, 20, 30, 40, 50 এবং 60। ঠিক আছে, এবং আমাদের এখানে শ্রেণী ব্যবধান দেখো, 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40 এবং 41 থেকে 50 দেওয়া। আমাকে একটু বলো তো এখানে শ্রেণী ব্যবধানগুলো বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? আমাকে তোমরা একটু তাড়াতাড়ি বলো যে এখানে শ্রেণী ব্যবধানগুলো বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? বলো বলো, শ্রেণী ব্যবধানগুলো বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? এখন তোমরা তো বলতে পারো ভাইয়া বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান কি জিনিস আর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান কি জিনিস। বিচ্ছিন্ন বা ডিসক্রিট হচ্ছে
আমাদের যে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তিগুলো, শ্রেণী ব্যবধান বলছি বারবার, শ্রেণী ব্যাপ্তিগুলো একটার পর একটা, তার মানে 30 থেকে শুরু হলে 30, তারপরে শেষ হলো 40-এ গিয়ে। এখন আমাদের পরের শ্রেণী ব্যবধানটা যদি 40 থেকে শুরু হয়, তার মানে সেটি হচ্ছে অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস। পরের ব্যবধানটা যদি 40 থেকে শুরু না হয়ে 41 থেকে শুরু হয়, তার মানে সেটি কি হবে? সেটি কি আসলে বিচ্ছিন্ন থাকবে নাকি অবিচ্ছিন্ন হয়ে যাবে? আমাকে বলো তো, বলো। 30 থেকে 40, এরপরেটা যদি 41 থেকে শুরু হয়, তাহলে কি সেটা বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন? কে বলতে পারবে বলো? বিচ্ছিন্ন, ভেরি গুড। এখন আমরা কিন্তু বিচ্ছিন্ন গণসংখ্যার অজিভ কার্ভ আঁকতে পারবো না। তার মানে আমাদের আরেকটা ডেটা কি লাগবে? আমাদের আরেকটা ডেটা লাগবে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানের জন্য আমাদের এটা আসবে হচ্ছে 1, এটা আসবে হচ্ছে 10, এটা আসবে 20, এটা আসবে 30, এটা আসবে 40, এবং শেষ হবে কত দিকে? শেষ হবে 50-এ গিয়ে। তার মানে আমরা যখন গ্রাফে বসাবো, আমরা এখান থেকে 10 ধরবো, 0, 10, 20, 30, 40, 50। আমাকে একটা জিনিস বলো তো, আমরা এখন ক্রমযোজী গণসংখ্যাটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর এবং অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানটাকে এক্স অ্যাক্সিস বরাবর বসিয়েছি। এখন আমরা যখন গ্রাফটাকে প্লট করব, গ্রাফটাকে প্লট করার সময় আমরা দেখতে পাচ্ছি, দেখো 10-এর সাথে ক্রমযোজী গণসংখ্যা ছিল কত? 8। তার মানে এই পয়েন্টটা মোটামুটি এখানটাতে হবে। 20-এর সময় ক্রমযোজী গণসংখ্যা ছিল 20-এ, তার মানে পয়েন্টটা এখানে হবে। 30-এর সময় ছিল হচ্ছে 35-এ, তার মানে এই পয়েন্টটা হবে হচ্ছে এই জায়গাটাতে। ওকে, 40-এর সময় আমার ক্রমযোজী গণসংখ্যাটা ছিল হচ্ছে, দেখো কততে গিয়ে? 53-তে গিয়ে ঠিক আছে। সো 50-এর একটু উপরে 53, তার মানে এই পয়েন্টটা হবে এখানে। 50-এ গিয়ে আমার গণসংখ্যা ব্যাপ্তিটা ছেড়েছে 60-এ, তার মানে একদম এই জায়গাটাতে। তাহলে আমার অজিভ কার্ভটা দেখতে কিরকম হবে? ওকে, এখন আমাকে একটা জিনিস বলো তো, এই অজিভ কার্ভ যে জিনিসটা আমরা বের করলাম, এই জিনিসটা কি ক্রমশ ঊর্ধ্বগামী না? আমাকে বলো, এই অজিভ কার্ভটা কি ক্রমশ ঊর্ধ্বগামী নাকি এই অজিভ কার্ভটা নিচে নামছে? আমাকে বলো তো। এই অজিভ কার্ভটা অলওয়েজ উপরের দিকে উঠছে না? সো এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে আমাদের নিচের কোন গ্রাফটি সবসময় ঊর্ধ্বগামী থাকে। তাহলে এটার উত্তর কি হবে? অজিভ কার্ভ অথবা অজিভ রেখা, তাই না? ঠিক আছে, এরপর আমরা হচ্ছে আরেকটা কি করব? গণসংখ্যা নিবেশনের আয়তলেখ আঁকবো। এটার জন্য আমরা হচ্ছে আরেকটা পেজে করব। সো আমরা যদি ব্যবধানগুলো লিখি, আমরা যদি টেবিলটা আঁকি, সো আমরা শ্রেণী ব্যবধানটা লিখব, আমাদের জন্য আবার মধ্যবিন্দুটা লাগবে, এবং আমাদের হচ্ছে গণসংখ্যা লাগবে। সো 1 থেকে 10, 11 থেকে 20 এমনি করে যাচ্ছে, তাই না? 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40 এবং 41 থেকে 50। মধ্যবিন্দু কত? 1 থেকে 10-এর মধ্যবিন্দু কত হবে আমাকে বলো? 1 + 10/2, তার মানে 11/2, তার মানে কত? 5.5।
এরপরেরটা কত হবে? এরপরেরটা হবে হচ্ছে 15.5, 25.5, 35.5 এবং 45.5। গণসংখ্যাগুলো আমরা আগের স্লাইড থেকে যদি 12, 15, 8, 12, 15, 18, 7। ওকে, তাহলে আমরা আবার এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমাদের গ্রাফটা আঁকি, এখানে আমরা এক্স বরাবর কি দিব? এক্স বরাবর আমাদের শ্রেণী ব্যবধানগুলো দিব। এক্স বরাবর আমাদের শ্রেণী ব্যবধানগুলো দিব। সো এখানে 0 থেকে আমরা প্রথমে 10, এরপর হচ্ছে আমরা দিব 20, এমনি করে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানগুলো দিয়ে দিব। এরপরে আমরা উপরের দিকে আমাদের গণসংখ্যাটা দিব। যেহেতু আমাদের শুরু হয় হচ্ছে 7 থেকে, শেষ হয় হচ্ছে 18 গিয়ে, সো আমরা এখানে 5 ঘর পরপর দিতে পারি অথবা 4 ঘর পরপর দিতে পারি। 4, 8, 12, 16 এবং উপরে গিয়ে 20। এরপরে আমরা হচ্ছে দেখো 10 থেকে 20, এই যে প্রথম 1 থেকে 10, এটার জন্য আমাদের হচ্ছে গণসংখ্যা ওঠে 8 পর্যন্ত, তাই না? এরপরে 10 থেকে 20 আমাদের হচ্ছে 12 পর্যন্ত। এরপরে 20 থেকে 30 আমাদের হচ্ছে 15 পর্যন্ত। 30 থেকে 40 আমাদের 18 পর্যন্ত। 40 থেকে 50 আমাদের 7, এখানে গিয়ে শেষ হয়। এবং মধ্যবিন্দুগুলো এখানে আছে, সো আমরা মধ্যবিন্দুগুলো মিলিয়ে দিব এবং এইখানটাতে আমরা মধ্যবিন্দুটা এই শ্রেণীর শেষ মাথায় আগায় দিব। তো এটাই আমার কি হয়ে যাবে? এটাই আমার হয়ে যাবে হচ্ছে গণসংখ্যা নিবেশনের আয়তলেখ। তার মানে আমরা অলরেডি কি কি দেখে ফেলেছি? আমরা অলরেডি কিন্তু আমাদের পরিসংখ্যান চ্যাপ্টারে অনেক কিছু দেখে ফেলেছি। সো আমরা প্রথমে হচ্ছে দেখলাম গড়, মধ্যক এবং প্রচুরক কেমনে বের করে। এরপর আমরা দেখলাম পরিসর কেমনে বের করে। আমরা অলরেডি গণসংখ্যা, বহুভুজ এবং অজীব রেখা বের করে ফেলেছি। কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞাও বের করে ফেলেছি। তোমাদের জন্য লাস্টে একটা অঙ্ক আছে, একটা সৃজনশীল আছে। এই সৃজনশীলটা তোমরা যদি করো তাহলে তোমাদের এই পরিসংখ্যান চ্যাপ্টারে পুরো চ্যাপ্টারটাই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? সো কোনো বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় 9ম শ্রেণী 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরগুলো নিম্নরূপ। এখানে 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরগুলো দেওয়া আছে। সো প্রদত্ত তথ্যগুলো এটা তোমরা উত্তর করবা। উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে একটা গণসংখ্যা নিবেশন তোমরা তৈরি করবা এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করবা। ঠিক আছে? সো আমি তোমাদের এটার ফর্মুলাটা বলে দিব। সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরে গড় কেমনে নির্ণয় করতে হয় আমি তোমাদেরকে এটা বলে দেব। এটার জন্য আমি হচ্ছে ধরো আমরা হচ্ছে এখানে তোমাদেরকে আমরা যদি শ্রেণীব্যাপ্তি নিয়ে একটি গণসংখ্যা নিবেশন তৈরি করি, গণসংখ্যা নিবেশনের মধ্যে আমাদের কি কি থাকবে? আমাদের থাকবে হচ্ছে নম্বরের জন্য আমরা শ্রেণী ব্যবধানটা পাবো। সো আমরা যদি দেখি এখানে সবচেয়ে ছোট নম্বর কত, উপর থেকে যদি শুরু করি, আমার মনে হয় 34 সবচেয়ে ছোট নাম্বার সম্ভবত। এবং সবচেয়ে বড় নম্বর কত? সবচেয়ে বড় নম্বর হচ্ছে আমার মনে হয় 98 সবচেয়ে বড় নম্বর। তোমরা যদি 34-এর চাইতে ছোট এবং 98-এর চাইতে বড় কোনো নাম্বার পাও আমাকে 30 সেকেন্ডের মধ্যে বলো। তোমরা যদি 34-এর চাইতে বড় এবং 34-এর চাইতে ছোট এবং 98-এর চাইতে বড়, 32 আছে একজন বলছো, আমরা একটু দেখি 63, ভাইয়া কিন্তু 32 খুঁজে পাইনি, তাই না? তার মানে 32 আছে। এই তো 32। ঠিক আছে,
তার মানে আমাদের 32 থেকে 98 এই হচ্ছে আমাদের ব্যাপ্তি বা রেঞ্জ। তাহলে আমাদের সংখ্যা কতগুলো হচ্ছে 98 থেকে 32, 66টা। তার মানে আমরা যদি 6 ঘর তার মানে 10 ঘর করে করে আগাই তাহলে কিন্তু আমাদের শ্রেণীবিন্যাসটা খুব সুন্দর হয়ে যায়, তাই না? সেই যে 10 ঘর করে করে যে আমরা আগাবো, কোনো একটা মধ্যমানকে আমরা যদি গড় হিসাবে ধরে নিই, কোনো একটা মধ্যমানকে আমরা যদি গড় হিসাবে ধরে নিই, এই ধরে নেওয়ার পরে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারবো। এছাড়া গড় নির্ণয় করতে হলে কি করতে হবে? 50টি সংখ্যার 50টিকেই যোগ দিতে হবে, যোগ দিয়ে 50 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে আমরা গড়টা পাবো, তাই না? কিন্তু এত কষ্ট করার চাইতে এবং এত ডেটাটা এত বড় করে করার চাইতে আমরা কিন্তু খুব সহজেই সংক্ষিপ্ত পদ্ধতিতে এটা বের করতে পারবো। সো আমরা ধরে নেই যে এ হচ্ছে কোনো একটা শ্রেণী ব্যক্তির আমাদের মধ্যমান, ঠিক আছে? তাহলে আমাদের এখানে দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে এফ অফ আই, আরেকটা হচ্ছে ইউ অফ আই। এই ইউ অফ আইটা কি ভাইয়া? এই ইউ অফ আইটা ধরো আমার যদি একটা শ্রেণী আছে যার গড় হচ্ছে 10, ঠিক আছে? একটা শ্রেণী হচ্ছে যার মধ্যমান হচ্ছে 10, আরেকটা শ্রেণী আছে যার মধ্যমান হচ্ছে 20, ঠিক আছে? এই ইউ অফ আইটা হচ্ছে আমার যে শ্রেণীটা ধরেছি, এই ইউ অফ আইটাকে বলা হয় স্টেপ ডেভিয়েশন। আমার যে অথবা ধাপ বিচ্যুতি, আমরা যে মধ্যমানটা ধরেছি মাইনাস আমরা যে মধ্যমানটা ধরেছি, আমরা মধ্যমান কত ধরেছি? 10, ঠিক আছে? এই 10 মাইনাস আমার বর্তমান শ্রেণীর যে মধ্যমান আছে, ধরো কথার কথা 20, এবং ধরো আমার হচ্ছে শ্রেণী বিস্তার 5। এই ইউআই এটাকে আমরা কি বলছি? এই ইউআইটাকে বলছি আমরা ধাপ বিচ্যুতি, রাইট? এই ইউআইটাকে বলছি আমরা ধাপ বিচ্যুতি, অথবা ইউআইটাকে বলছি আমরা স্টেপ ডেভিয়েশন, ঠিক আছে? সো এই স্টেপ ডেভিয়েশনটা বের করার পরে আমাদের ফর্মুলাটা কীরকম দেখতে? আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করার ফর্মুলাটা দেখতে কীরকম? ফর্মুলাটা দেখতে হচ্ছে x is equals to a plus summation of fi ui divided by n into h। এখানে a কত? a হচ্ছে আমাদের ধরে নেওয়া গড়, ঠিক আছে? এই গড়টা ধরো আনুমানিক গড়, আমরা ধরে নিয়েছি যে কোনো একটার মধ্যমান হচ্ছে এটার গড়, তার মানে এটা কি আনুমানিক গড়, ঠিক আছে? এরপরে এফআইটা হচ্ছে আমার যে শ্রেণীর জন্য আমরা বের করছি সেই শ্রেণীর গণসংখ্যা অথবা ফ্রিকোয়েন্সি। ইউআইটা আমরা একটু আগে ইউআই দেখলাম না? ইউআই কি? ধাপ বিচ্যুতি অথবা স্টেপ ডেভিয়েশন। এন হচ্ছে কত? এন হচ্ছে আমার টোটাল নাম্বার অফ টার্মস অথবা টোটাল পদ সংখ্যা, এবং এইচ হচ্ছে কি? এইচ হচ্ছে আমার শ্রেণী বিস্তার অথবা ক্লাস ইন্টারভাল। এই ফর্মুলাটা বসিয়ে আমরা কিন্তু খুব সহজেই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করে ফেলতে পারবো। আমাদের কিন্তু 50টা সংখ্যা যোগ করে গড় বের করা লাগবে না। সো তোমরা এই ম্যাথটা ভাইয়া তোমাদের শ্রেণীবিন্যাসটা প্র্যাকটিসের জন্য দিয়েছি, তোমরা এই ম্যাথটা করে আমাকে কমেন্ট সেকশনে এবং কোয়েশ্চেন অ্যান্সার আমাদের হচ্ছে জেনারেল ম্যাথে কোয়েশ্চেন অ্যান্সার থ্রেডে তোমরা বলবা সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করে আমাকে বলবা সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় কত হচ্ছে, এবং অ্যাকচুয়ালি তার মানে এই 50টা নাম্বার যোগ করে 50 দিয়ে ভাগ করে প্রাপ্ত নম্বরের গড় কত হচ্ছে, এবং এই গড় দুটোর মধ্যে পার্থক্য কত। দেখবা গড় দুটোর মধ্যে পার্থক্য খুবই কম হবে, তার মানে আমরা বুঝতে পারবো যে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিটা কাজ করে, ঠিক আছে? তো তোমাদের ক্লাসটার মোটামুটি 15 মিনিটের মতন আছে। তোমাদের ক্লাসটার আমরা যেহেতু চ্যাপ্টার 4 একটুখানি বাদ দিয়ে দিয়েছি, আমরা চ্যাপ্টার 4 একটুখানি পড়বো, ঠিক আছে? আমাদের চ্যাপ্টার 4টা কি? চ্যাপ্টার 4টা হচ্ছে আমাদের লগারিদম ও সূচক। তো আমরা চ্যাপ্টার 4 থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে তোমাদের ক্লাসটা আজকে শেষ করে ফেলবো। যেহেতু আমরা মোটামুটি শেষের দিকে আছি, তোমাদের শেষে ভাইয়া আরেকটা সারপ্রাইজ দিব। সো তোমাদের এখনও যে বন্ধুগুলো আসেনি, জয়েন করেনি, তাদেরকে জয়েন করতে বলো, মেনশন করো কমেন্টে, এবং তাদেরকে এখন শেয়ার করে তাদেরকে আবার আসতে বলো, যাতে ক্লাস শেষে ভাইয়া যে কথাগুলো বলবো সে কথাগুলো শুনতে পারে। আমরা হচ্ছে লগারিদম থেকে
শুধুমাত্র ইম্পর্টেন্ট কিছু ম্যাথ করব। তোমাদের শ্রমিক ভাইয়া দুপুরে ক্লাসটা নিয়েছিলাম, দুপুরে ক্লাসটা নেওয়ার সময় ভাইয়া বলেছিলেন যে এই পার্টটা আমি যাতে তোমাদেরকে একটু দেখাই যায়, এই জন্য ভাইয়া কিন্তু 9:45 বাজে, তারপরও এই পার্টটা একটুখানি দেখায় তারপর চলে যেতে যাচ্ছি। সো প্রথমে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে এই টাইপের কোশ্চেন। আমাকে যদি বলা থাকে যে ধরো 4 টু দ্য পাওয়ার, যে ধরো 4 টু দ্য পাওয়ার x প্লাস 1 ইকুয়ালস টু 64 যদি হয়, তাহলে x এর মান কত? x এর মান কত? এটা ঝটপট তোমরা ম্যাথ করে করে ফেলো তো, আমার সাথে সাথে করো, দেখি আমার আগে কে উত্তরটা দিতে পারে। ঠিক আছে, সো আমি যদি এভাবে এটাকে লিখি 4 টু দ্য পাওয়ার x প্লাস 1 ইকুয়ালস টু 64 মানে কি? 64 মানে হচ্ছে 4 কিউব, তাই না? তার মানে আমি দেখো আমার দুটোর বেস সেম, আমার দুটোর কি হচ্ছে? বেস সেম। তার মানে আমার যদি দুটোর ঘাত সমান না হয় তাহলে কি এই দুটো কখনো ইকুয়াল হতে বলো? আমার দুটো ঘাত সমান না হলে কি এই দুটো কখনো ইকুয়াল হতে পারে? কখনো ইকুয়াল হতে পারে না। তার মানে আমার এই দুটো ঘাত সমান হতে হবে, তার মানে x প্লাস 1 ইকুয়ালস টু 3 হতে হবে, অর x ইজ ইকুয়ালস টু কত হবে? x ইজ ইকুয়ালস টু হবে 2। ঠিক আছে, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এবং সিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, আমরা নেক্সট ম্যাথটাতে আগে আমাদের হচ্ছে বলেছে 3 টু দ্য পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দ্য পাওয়ার m মাইনাস 1 ডিভাইডেড বাই 9 টু দ্য পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দ্য পাওয়ার m মাইনাস 1 m প্লাস 1। এটার সরল করতে বলেছে। ঠিক আছে, তো আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে সবগুলোকে সরল করে এবং এই ভাগগুলোকে গুণে ট্রান্সফর্ম করার চেষ্টা করব। সো আমরা উপরে লিখতে পারি কি? উপরে লিখতে পারি 3 টু দ্য পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দ্য পাওয়ার m স্কোয়ার মাইনাস m। আমরা জানি ব্র্যাকেটে যদি এভাবে থাকে তাহলে আমার দুটো ঘাত কি হয়ে যায়? দুটো ঘাত গুণ হয়ে যায়। ডিভাইডেড বাই, এখানে ডিভাইডেড বাই মানে আমরা ইনটু 1 বাই করতে পারি না, সো আমরা এটা এভাবে লিখতে পারি না, ইনটু 3 টু দ্য পাওয়ার m মাইনাস 1 m প্লাস 1 ডিভাইডেড বাই 9 টু দ্য পাওয়ার m প্লাস 1। দেখো তো এভাবে লেখা যায় নাকি? দেখো তো এভাবে লেখা যায় নাকি? এরপরে আমরা যদি এটাকে আর একটু সিম্পলিফাই করি, 3 টু দ্য পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দ্য পাওয়ার m স্কোয়ার মাইনাস m ইন্টু 3 টু দ্য পাওয়ার m স্কোয়ার মাইনাস 1 3 টু দ্য পাওয়ার 2 m প্লাস 1। এখানে 3 টু দ্য পাওয়ার 2 কেন হলো? 3 টু দ্য পাওয়ার 2 হলো কারণ 9 ইজ ইকুয়ালস টু 3 স্কোয়ার। 9 ইজ ইকুয়ালস টু কত? 9 ইজ ইকুয়ালস টু 3 স্কোয়ার। আমরা এখানটাতে আসি, এখানটাতে আসলে আমরা হচ্ছে দেখো এখানটাতে m কমন নেওয়া যায়, এখানটাতে m প্লাস 1 কাটাকাটি করা যায়। তার মানে আমরা লিখতে পারি 3 টু দ্য পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দ্য পাওয়ার 2m প্লাস 1 মানে কত? তার মানে 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার m প্লাস 1 গুণ 3 টু দ্য পাওয়ার m স্কোয়ার মাইনাস 1, আর এখানে ইন্টু আমরা যদি এমটাকে কমন নিই, এমটাকে কমন নিয়ে পাবো হচ্ছে m মাইনাস 1। ঠিক আছে, আমরা এটাকেও কমন নিয়ে নিতে পারি, এটাকেও কমন নিয়ে পাবো হচ্ছে m প্লাস 1 m মাইনাস 1। এখন সবগুলো গুণের টার্ম আছে, ঠিক আছে, সো এটাকে আমরা ইন্ডিভিজুয়ালি ভেঙে ভেঙে লিখতে পারি। যেহেতু সবগুলো গুণের টার্ম আছে এর জন্য আমরা এখানে কিছু কাটাকাটি করে ফেলতে পারি, তাই না? সো কাটাকাটি করে আমাকে বলো তো এটা উত্তর কত আসবে? অনেকে বলছে এটা উত্তর আসবে 1/9, সবাই বলছে এটা উত্তর আসবে দেখি 1/9। আমাকে বলো তো এটার উত্তর কিভাবে 1/9 আসবে?
আমাকে তোমরা এটা বলো, এটা উত্তর 1/9 কিভাবে আসবে? অনেকে বলছো এটা উত্তর 1/9। গুড। সো এটা আমরা কাটাকাটি করার পরে দেখব যে আমাদের নিচে 3^1/3² শুধুমাত্র এই টার্মটা বাদ দিয়ে বাকি সব কাটাকাটি চলে যায়। যেহেতু বাকি সব কাটাকাটি চলে যায়, এই জন্য আমরা লিখতে পারি উত্তর হবে হচ্ছে কত? 1/9। গুড। সো আমরা এবার একটুখানি লগারিদমে চলে যাই। লগারিদমের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের একটা হচ্ছে অনুশীলনী 4.2-এর 4-এর গ এবং 3-এর গ। এই দুইটা তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং 5 নাম্বার পুরো সৃজনশীলটাই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদেরকে করতেই হবে, এটা তোমাদেরকে ভালো করে করতেই হবে, ঠিক আছে? এরপরে আমরা যদি 4.3-এ চলে যাই, 4.3-এ তোমাদের জন্য সাধারণ লগের পূর্ণক দেওয়া আছে। আমরা জানি লগারিদম পদ্ধতি কয় টাইপের? লগারিদম পদ্ধতি হচ্ছে 2 টাইপের। একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম অথবা ন্যাচারাল লগারিদম অথবা বেস লগারিদম, আরেকটা হচ্ছে 10 ভিত্তিক লগারিদম, যেটা হচ্ছে সাধারণ লগারিদম, তাই না? সো আমাদেরকে দেখতে হবে যে আমাদের লগের বেস কি নাকি লগের বেস হচ্ছে 10। সো এগুলো যদি তোমরা করতে পারো ভালো মতন চ্যাপ্টার 4-এ, তাহলে তোমরা কিন্তু খুব সুন্দর করে লগারিদম এবং সূচক এটাও করে ফেলতে পারবা, ঠিক আছে? সো তোমাদের সাথে আমি 7টার সময় শুরু করেছিলাম, মোটামুটি 8:51 বেজেছে। তোমাদের টানা ক্লাস নিয়েছি অনেকক্ষণ। তোমরা আজকে মোটামুটি 4 ঘন্টার মতন ক্লাস করেছো। সো আমার ক্লাসটা মোটামুটি শেষ। তোমাদের সাথে শেষ মুহূর্তে কিছু কথা বলতে চাই। প্রথমত, আমরা এই যে সাজেশনটা এবং এই যে ম্যাথগুলো করালাম, এগুলো হচ্ছে আমাদের অভিজ্ঞতা থেকে, আমাদের পড়ানোর অভিজ্ঞতা থেকে তোমাদের জন্য কিছু সাজেশন অথবা কিছু ম্যাথ বের করে আনা। আমরা জানি যে এই ম্যাথগুলো কনসেপ্ট তোমরা যদি বুঝে বুঝে করো, তোমাদের A+ কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? কিন্তু তার মানে এই না যে তোমরা এখান থেকে সব পেয়ে যাবা। তোমাদের যাদের প্রিপারেশন অনেক ভালো, তোমরা কিন্তু আরও অনেক প্র্যাকটিস করবা। তোমরা যারা প্রিপারেশন হয়তো বা একটু কনফিউজড অথবা একটু আন্ডার কনফিডেন্ট, তোমাদের কিন্তু এই সাজেশনগুলো এবং এই ক্লাসগুলো ভালো করে করতেই হবে, ঠিক আছে? এরপরে আচ্ছা, একটা কমেন্ট পড়লাম, ভাইয়া অজীব রেখা এবং গণসংখ্যা বহুভুজের গ্রাফ অঙ্কের পর যে বিবরণ দিতে হয় সেই বিবরণ ওয়াই অক্ষের আমরা বিবরণটা কেমনে দিব? দেখো, আমি কিন্তু একটু আগে বলেছি যে আমরা যখন গ্রাফ পেপারে আঁকবো, ভাইয়া যেহেতু হোয়াইট বোর্ডে গেছি, আমরা যখন গ্রাফ পেপারে আঁকবো তখন কিন্তু আমাদের গ্রাফ পেপার থেকে বলে দিতে হবে যে আমাদের এক্স অক্ষ বরাবর কতগুলো ছোট ঘর নিয়ে একটা ইউনিট নিয়েছি এবং কতগুলো ওয়াই অক্ষ বরাবর কতগুলো ছোট ঘর নিয়ে একটা ইউনিট নিয়েছি। সো ভাইয়া কি বলেছে? ভাইয়া বলেছে যে যত বড় হবে তত বড় ডেটার জন্য আমরা পুরো গ্রাফ পেপারটা ব্যবহার করলে এক ঘর বরাবরই করতে পারবো। এখন আমার যদি ইনফরমেশনগুলো বেশ ছোট ছোট হয়ে যায়, যেমন আমার শ্রেণী ব্যাপ্তি যদি ধরো 20, 30, 40 এর মধ্যে শেষ হয়ে যায়, আমার কিন্তু গ্রাফ পেপারটা অনেক বড়। তো সেক্ষেত্রে গ্রাফটা না দেখতে সুন্দর হবে না। তুমি যদি এক ঘর বরাবর সবসময় করে থাকো তাহলেও কিন্তু কোনোই সমস্যা নাই, ম্যাথামেটিক্যালি ইট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, ঠিক আছে? কিন্তু তোমার এটার জন্য বেস্ট উপায় কি হচ্ছে, ধরো 2 ঘর বরাবর অথবা 3 ঘর বরাবর, এভাবে করে আমরা যদি আগাই, এক্স অক্ষ বরাবর আমরা 3 ঘরকে 1 ইউনিট ধরে রাখি বা 4 ঘর বা 5 ঘরকে, তাহলে কিন্তু বড় শ্রেণী ব্যাপ্তির জন্য আমাদের গ্রাফ পেপারটা দেখতে সুন্দর হবে। কিন্তু আবার বলছি, ম্যাথামেটিক্যালি কিন্তু এটা ইনকারেক্ট না। সো আমরা আজকের ক্লাসটা মোটামুটি এখানেই শেষ করব। শেষ মুহূর্তে ভাইয়া তোমাদেরকে বলতে চাই অল দ্য বেস্ট। আমরা জানি আমাদের স্টুডেন্টরা বেস্ট, আমাদের স্টুডেন্টদের প্রিপারেশন অনেক ভালো। এর জন্য আমি বিশ্বাস করি তোমরা সবাই খুব 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 ভালো করে পরীক্ষা দেবা।
আজকের ক্লাসগুলো তোমরা ভালো করে করেছো, এটা আমার আশা। সামনে কিন্তু তোমাদের জন্য আরও দুটো ক্লাস আছে। একটা ক্লাস তোমাদের প্রিয় আদিত্য ভাইয়া নেবে, আরেকটা ক্লাস তোমাদের প্রিয় আবিদ ভাইয়া নেবে। এবং কালকের ক্লাসটাতে তোমরা আজকে কমেন্টে যারা বলছিল যে তোমাদের জ্যামিতিতে সমস্যা, তোমাদের ত্রিকোণমিতিতে সমস্যা, তোমাদের পরিমিতিতে সমস্যা, কালকের ক্লাসগুলোতে কিন্তু জ্যামিতি, ত্রিকোণমিতি ও পরিমিতি একদম পানির মতন ক্লিয়ার হয়ে যাবে। এটা আদিত্য ভাই এবং আবিদ ভাইয়ের চ্যালেঞ্জ। এবং তোমরা যারা অলওয়েজ বলছিলা যে তোমরা যারা অলওয়েজ বলছিলে যে এমসিকিউতে তোমাদের অনেক সমস্যা আছে 21 তারিখে জেনারেল ম্যাথ পরীক্ষার জন্য, তোমাদের জন্য কিন্তু 21 তারিখে পরীক্ষা ঠিক আগের দিন 20 তারিখ পরীক্ষা। 20 তারিখে কিন্তু তোমাদের জন্য শোভন ভাইয়ের স্পেশাল ফুল বই এমসিকিউ সলভ আছে। সো তোমরা সামনের 2 দিন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অনেক অনেক বেশি করে পড়াশোনা করো। কালকে 3টার সময় এবং 7টার সময় লাইভটা যাতে কোনোভাবেই মিস না যায়, যদি তোমরা জিওমেট্রি এবং ত্রিকোণমিতিতে ভালো করতে চাও। তাইলে তোমরা যদি ভালো করতে চাও তাহলে কালকের লাইভ দুটো অবশ্যই করবা। তোমাদের ইনশাল্লাহ আমার সাথে সামনে হায়ার ম্যাথে আবার দেখা হতে পারে, সামনে আইসিটিতে ইনশাল্লাহ আবার দেখা হতে পারে। ততক্ষণের মতন আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। আমি বিশ্বাস করি তোমরা সবাই ভালো করবা ইনশাল্লাহ। অনেক অনেক দোয়া থাকবে। এবং তোমরা যারা ইউটিউবে দেখছো, তোমরা যারা অন্য অন্য ফ্রি গ্রুপে দেখছো, তোমরা এখন পর্যন্ত যারা আমাদের সুপার গ্রুপের তোমাদের পিডিএফটা তোমরা যারা শেয়ার করেছো, তোমাদের কিন্তু আমরা ইনবক্সে তোমাদের পিডিএফটা আছে, ক্লাস পিডিএফটা দিয়ে দিব। আদারওয়াইজ কিন্তু তোমরা আমাদের ওই যে গুগল ফর্মটা লগ ইন করে, গুগল ফর্মটা ফিল আপ করে সেখান থেকে কিন্তু আমরা পিডিএফ দিয়ে দিই। তো তোমরা যারা এখনও শেয়ার করো না, তোমরা চাইলে শেয়ার করে দিতে পারো, তাহলে আমরা তোমাদের ডিরেক্টলি ইনবক্সে পাঠিয়ে দেবো, ঠিক আছে? এবং তোমাদের এসএসসি শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের যে ফাইনাল রিভিশন ক্লাস কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্যই চলবে। এবং আমি যেটা বলছিলাম যে এসএসসি 25 ফ্রি A+ সাজেশন, এই গ্রুপে শুধুমাত্র কিন্তু লাইভ ক্লাসগুলো নয়, এখানে কিন্তু আমরা ছোট ছোট সাজেশন রিল সব সময় দিতে থাকি। তার মানে তোমাদের যাতে কখনো কোনো টাইপের অ্যাবসেন্স ফিল না হয়, আমরা কিন্তু গ্রুপগুলোতে সারাদিন অ্যাক্টিভ। তোমরা তোমাদের প্রবলেম নিয়ে সব সময় আসতে পারো। সো এই গ্রুপটাতে তোমরা জয়েন করবা। এই গ্রুপটাতে তোমরা আসলে অনেক ভালোবাসা দেখাচ্ছ, কারণ আমরা যখন এই স্লাইডটা বানাই তখন কিন্তু এই গ্রুপের মেম্বার ছিল মাত্র 60,000। এখন কিন্তু এই গ্রুপের মেম্বার প্রায় 1,30,000-এর উপরে। এবং আমরা আশা করি এই সামনে ম্যাথ টিমের এই 2 দিনের মধ্যে এই মেম্বারটাকে তোমরা দ্রুত করে 1.5 লাখের উপর বানায় ফেলো, ঠিক আছে? তোমাদের এফআরএল ক্লাস রুটিন জেনারেল ম্যাথ অলরেডি ডান, 17 তারিখ হয়ে গেছে। তোমাদের কিন্তু সামনের প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের ফাইনাল রিভিশন লাইভ ক্লাস এই গ্রুপ থেকে এবং 10 মিনিট স্কুলের পেজ থেকে এবং ইউটিউব থেকে আসবে। আর লাস্টলি তোমাদের এসএসসির পরে আমাদের আফটার এসএসসি ইংলিশ প্রোগ্রাম আছে। তোমরা যদি আমাদেরকে রেসপন্স করো তাহলে কিন্তু আমরা ম্যাথের ফাউন্ডেশন কোর্সও করতে পারি। তোমরা অলরেডি জানো যে তোমাদের আইসিটি এবং বাংলারও ফাউন্ডেশন কোর্স আছে। সো তোমরা আমাদের সাথেই থাকবা। সো আজকের ক্লাসটার জন্য সবাইকে ধন্যবাদ। তোমাদের সবার সাথে ইনশাআল্লাহ তোমাদের হাসি মুখ এক্সাম দিয়ে বের হয়ে দেখব, এটাই আমাদের প্রচেষ্টা। আমরা এর জন্য অনেক কষ্ট করে যাচ্ছি। তোমাদের সবাইকে শুভকামনা, বেস্ট অফ লাক। ভাইয়ার সাথে আবার দেখা হবে, ভাইয়া গ্রুপে অ্যাক্টিভ থাকবো এবং ভাইয়া তোমাদের থ্রেডে অবশ্যই অ্যান্সার করব, ঠিক আছে? সো অল দ্য বেস্ট, দেখা হচ্ছে ইনশাআল্লাহ এক্সামের পর।